সবাই ভালো আছো? সালাম আলাইকুম। সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আমরা শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছো? ওকে। আমরা ক্লাসটা 7:15-তে শুরু করব, আরো 10 মিনিট পরে শুরু করব। সো তোমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও বা কোনো কাজ থাকলে শেষ করে আসো। 7:15-তে আমরা ক্লাস শুরু করব। 7:15। 7:15-তে আমি ক্লাস শুরু করব, কেমন? 7:15-তে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি খবর সবাই? কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? কি অবস্থা চলতেছে তোমাদের? শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানো। সবাই শুনতে পাচ্ছ কি না? আহ দেখি একটু কমেন্ট গুলো, দেখি ওরা কি কি কমেন্ট করতেছে। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। বিপ্লব কেমন আছো ভাই? ফারজানা কি খবর রে? তারপর আমাদের ফারা ক্লাস করছে। সিদ্দিক কি খবর? সিদ্দিক ভালো আছো ভাই? একটু উপরের দিকে ওঠো, ওদের কমেন্ট গুলো দেখি। শায়লা ক্লাস জয়েন করতে পারছি না কেন? ক্লাস মাত্র শুরু হলো শায়লা, আমরা 15 মিনিটের ব্রেক দিয়েছিলাম। বিপ্লব, রূপা আমাদের ক্লাস করছে। রূপা, আচ্ছা তারপর নিচে দেখি কি অবস্থা বাকিদের। শুনতে পাচ্ছি স্যার, এতক্ষণ দেখা যাচ্ছিল না। না, আমরা 15 মিনিট পরে ক্লাস শুরু করছি। আমার একটু শরীরটা খারাপ লাগতেছিল, অফিস থেকে আসার পরে শরীরটা খারাপ লাগতেছিল, এই জন্য একটু 15 মিনিট পরে শুরু করছি ক্লাস তোমাদের। তোমরা ভালো আছো সবাই? পড়াশোনা ঠিকভাবে চলছে তোমাদের? পড়াশোনা ঠিকভাবে চলতেছে তোমাদের? গ্রুপে তোমাদের কিছু বিষয় একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমাদেরকে আমি হলো দিছি, খেয়াল করবা। গ্রুপে তোমাদের কত 3 নাম্বার ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, হ্যাঁ? সেই অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিতে বলছি আমি মুদ্রাস্ফীতির উপরে। 22 তারিখে অ্যাসাইনমেন্ট দিছি। সো 22 তারিখে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা একটু কষ্ট করে জমা দিয়ে দিবা। তো অনেকে বলতেছো স্যার অ্যাসাইনমেন্টটা আসলে কিভাবে জমা দিব। প্রথম কথা হলো যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য আমি কেন তোমাদেরকে সময় দিয়েছি, কারণ প্রথম দিকে তো, সো তোমাদেরও তো একটু লেখার সময় থাকে। আর সবচেয়ে বড় কথা, তোমরা অনেকে চাকরি করো, সংসার করো, ব্যস্ত থাকো বিভিন্ন জায়গায়। এগুলো আমার নলেজে যথেষ্ট পরিমাণ আছে, কারণ আমি মোটামুটি মানুষ নিয়ে কাজ করি। তো সারাদিন মানুষ চালানোই আমার কাজ। তো এগুলো নিয়ে আমার আইডিয়া খুব ভালো। তো এই জন্য আমি তোমাদেরকে একটু সময় দিয়েছি লেখার জন্য। খুঁজতে গিয়ে অনেকে অনেক কিছু পাচ্ছিল না, আমাকে ওয়ান টু ওয়ান অ্যান্সার করছো। মানে আমার সাথে যোগাযোগ করছো মেসেঞ্জারে। আমি সবাইকে মোটামুটি, আমার অর্থনীতির ব্যাচের এমন কেউ নাই যাকে আমি কোনো রিপ্লাই দেই না, কারণ যেহেতু ব্যাচটা আমার নিজের। আর বাকিদের আমি অত রিপ্লাই দিই না, মানে তোমাদের সবার রিপ্লাই আমি দিয়েছি। এবং সবচেয়ে গুড পয়েন্ট হলো আলহামদুলিল্লাহ, আমি আজকে বিকালে এই পোস্টটা দেওয়ার পরে অনেকে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাইছে, অনেকে। এখন পর্যন্ত যারা অ্যাসাইনমেন্ট পাঠাইছো সবার অ্যাসাইনমেন্ট আমি দেখে দিছি। সবার অ্যাসাইনমেন্ট আলহামদুলিল্লাহ, মোটামুটি সবার অ্যাসাইনমেন্ট পাঠাইছি। গুড পয়েন্ট হলো আমার ছেলে মেয়েদের অ্যাসাইনমেন্ট যে যারা করছে যথেষ্ট ভালো করছে। আমার এক্সপেকটেশনের থেকেও অ্যাসাইনমেন্ট অনেক ভালো করছে মাশাল্লাহ। যে যে জায়গায় ভুল ছিল, যে জায়গায় কারেকশন ছিল, আমি অফিসে বা আসার সময়, অফিস থেকে আসার সময় গাড়িতে বসে যতটুকু পারছি মোটামুটিভাবে রেডি করে দিছি। সো যারা এখনো জমা দাও নাই তারা অ্যাসাইনমেন্টগুলো তোমরা একটু জমা দিয়ে দাও। স্যার সাউন্ড একটু কম, আমি একটু স্লো কথা বলছি, আমার শরীর খারাপ তো একটু স্লো কথা বলছি। সো তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দাও। 1 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবে। 1 তারিখের পরে আমি কারো অ্যাসাইনমেন্ট নিব না। 3 নম্বর ক্লাসে দেখা, কারো কোনো অ্যাসাইনমেন্ট আমি 1 তারিখের পরে নিব না। কারণ যথেষ্ট সময় আমি দিছি, অ্যারাউন্ড ক্লোজ টু 10 দিনের মতো। সো মাত্র 2টা প্রশ্ন দিছি, অনেক বেশি কিছু দেই নাই। সো কারো কোনো অ্যাসাইনমেন্ট আমি দেখবো না এরপরে, কারণ আমি নতুন অ্যাসাইনমেন্ট দিব এরপর। 1 তারিখের পরে আমি নতুন অ্যাসাইনমেন্ট দিব। আজকে আমি নতুন অ্যাসাইনমেন্ট দিব এবং সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের করাইতে হবে। ধীরে ধীরে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আগায় যাচ্ছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহর অশেষ রহমতে আমরা আগায় যাচ্ছি। শুধু সিস্টেমটা যদি ফলো করো তাইলে মোটামুটিভাবে তোমরা ভালো করতে পারবা। এটা গেল একটা। দ্বিতীয় কথা হলো, আজকে একটা নোট শেয়ার করছি তোমাদেরকে, বেশিক্ষণ আগে না, খুব অল্প সময় আগে একটা নোট তোমাদেরকে আমি শেয়ার করেছি। তোমরা পেয়েছো কিনা ওকান বিধির নোটটা?
ওকান বিধির নোটটা, আচ্ছা তোমরা কোনো নোট টোট পাইলে কমেন্ট করো না কেন? আমি এই জিনিসটা বুঝলাম না। আমরা সবাই দেখি, এই যে নোট দিলাম তোমাদেরকে একটা ওকান বিধি নিয়ে অবশ্যই বসে বসে রেডি করে দিলাম, 139 জন দেখছো, 34 জন লাইক দিছো। মানে নোট কি তোমাদের ভালো লাগে না নাকি? নোট মনে হচ্ছে যে নোট দেওয়াটা খারাপ? এই যে নোট টোট রেডি করে দিলাম, ওকান বিধি পাচ্ছ না, আমাকে তো সবাই মেসেঞ্জারে পাগল বানায় ফেলছো। স্যার ওকান বিধির ভালো নোট নাই, ওকান বিধির ভালো নোট নাই, আমাদেরকে একটু ওকান বিধির নোট দেন। তা আমি ওকান বিধি আরো কিছু নোট আমি রেডি করতেছি, ওগুলো তোমাদেরকে দিব, এগুলো তোমাদের রিকোয়ারমেন্ট ছিল, ওগুলো আমি তোমাদেরকে দিব। ওকান বিধির এত সুন্দর একটা নোট দিলাম, 139 জন পোস্টটা দেখছে, বাট পোস্টটা হচ্ছে কমেন্ট করছে হচ্ছে মাত্র, লাইক দিছে হচ্ছে মাত্র 36 জন। তো টিচার কষ্ট করে কি লাভ? আমি যদি এত কষ্ট করে একটা জিনিস রেডি করে পোস্ট দিয়ে দিতে পারি, তো তোমাদের তো একটা কমেন্টও আমি দেখি না। মানে তার না, তার মানে কি তোমরা নোট চাচ্ছ না বা নোট চাও না এরকম কিছু? সো এই জিনিসগুলো তো ঠিক করতে হবে। নোট তুমি কমেন্ট করলে 10 জন দেখবে, 10 জন পার্টিসিপেশন লাগবে তো। হ্যাঁ, নোটটা পড়ে নিও, ওকান বিধির নোটটা খুবই দরকার। ওকান বিধির নোটটা দেখে নিও। ওকান বিধি নিয়ে অন্তত তোমরা আমাকে 100 জন মনে হয় নক দিছো, স্যার ওকান বিধি মন মতো পাচ্ছি না কোথাও, ওকান বিধি আমি বুঝাইও দিব। আগে ওকান বিধিটা নোটটা পড়ো, আমার নোটটা পড়ো, ওইটাই আমি বুঝাই দিব পরে সলভ ক্লাস, বা আমি পরে যদি কোনো ক্লাস নেই ওইখানে বুঝাই দিব। আপাতত ওকান বিধিটা আমাদের যারা অর্থনীতির স্টুডেন্ট তাদের সবাইকে ওকান বিধি পড়ানো হয়েছে। এমন কোনো ইউনিভার্সিটি কলেজ নাই যেখানে ওকান বিধি পড়ানো হয়নি। তারপরেও ওকান বিধি তোমরা যারা বোঝো নাই তাদের জন্য আমি করে দিচ্ছি। এরপরেও যদি তোমরা ওকান বিধি না বুঝো, আবার বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরেকবার দেখাই দিব আমি। এটা এগুলো আমার তরফ থেকে। আরো কিছু নোট আমি শেয়ার করব। গ্রুপে অ্যাক্টিভ থেকো, গ্রুপে আমি পোস্ট দিই, গ্রুপে অ্যাক্টিভ থেকো। আরেকটা বিষয় আজকে শেয়ার করছি, এটাও শেয়ার করব সামনে, সেটা হচ্ছে তোমাদের ভাইবা নিয়ে। যেমন আমি অর্থনীতির স্টুডেন্টদের যে ভাইবাগুলো হয়, অর্থনীতির স্টুডেন্টদেরকে ভাইভাতে যে জিনিসগুলো জিজ্ঞেস করে, আমার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম হচ্ছে আসলে পরীক্ষা চান্স পায়। আর তোমরা আমার গাইডলাইন ফলো করলে চান্স পাবা, এটা আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ চান্স পাবা। চেষ্টা থাকতে হবে, আমরা আমাদের চেষ্টা করতে পারবো, উপরে আল্লাহর রহমত আর দয়াটা খুব দরকার। মাঝে মাঝে একটা জিনিস মাথায় রাখবা, অনেক কিছু এই এই জিনিসটা তকদিরটা না আল্লাহ পাকের হাতে, এইটার উপরে তকদিরে বিশ্বাস রাখতে হয়। অনেক সময় মানুষ সর্বোচ্চ চেষ্টা করেও মানুষ হয়তো অনেক কিছু পারে না। এটা নসিবের লেখা, নসিব এবং তকদির আল্লাহর হাতে। আমরা চেষ্টার সর্বোচ্চটুকু করতে পারি, তো আল্লাহ নিরাশ করে না কখনো। এবারও বিসিএস পরীক্ষার আমি বিদ্যাবাড়িতে আন্তর্জাতিক একজন স্যার করে দিছে সাজেশন, আমি বাংলাদেশ করে দিয়েছি। বাংলাদেশ থেকে আল্লাহর রহমতে প্রশ্ন সম্পূর্ণরূপে কমন আসছে আলহামদুলিল্লাহ। ক্লাস হইলো তোমার হচ্ছে বিসিএস পরীক্ষা এবার 2টা ক্লাস নিচ্ছি, নৈতিকতা এবং সুশাসন। তোমরা ক্লাস রেকর্ড চাইলে বিদ্যাবাড়ি থেকে দেখতে পারো, সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসছে। সো এগুলো আসলে ক্যারিশমা আমার না, এগুলো হলো আমার চেষ্টা, আল্লাহর রহমত, আর আল্লাহর রহমত ছাড়া এটা হইতেই পারে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো এখানে আমি যে ছোট যে তোমাদেরকে আজকে ভাইবা নিয়ে কয়টা প্রশ্ন দিলাম, 5টা দিয়েছি। এরকম আরো মাঝে মাঝে দিব, তোমরা এই 5টা প্রশ্ন একটু সেভ করে রাখবা। কারণ একটা সময় কোর্স শেষ হয়ে যাবে, স্যার তোমাদের সাথে থাকবো না, দীর্ঘ অনেকদিন তোমাদের গ্যাপ, কোন প্রশ্নগুলো করে ভাইবাতে বা কি রকমের প্রশ্নগুলো হয় এগুলো সম্পর্কে অনেক সময় তোমরা পিছায় পড়ো। দেখা গেছে প্রিলিও টিকো রিটার্নও টিকো, ভাইভাতে গিয়ে অবস্থা খারাপ হয়। সো এই জন্য এগুলো একটু সেভ করে রাখো, ব্যাপারটা বুঝতে পারছো? সেভ করে রাখো, ওখান বিধির জিনিসগুলো সেভ করে এগুলো যেভাবে হয় যেভাবে রাখো। আশা করি ইনশাল্লাহ একটা ভালো কিছু তোমাদের দ্বারা হবে। এটা হলো আহ, আমার বিশ্বাস আর কি, আল্লাহ যদি দয়া করে। আচ্ছা, আর একটা বিষয় বলি, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হলো অর্থ এবং আর্থিক নীতির উপরে আমরা একটা চ্যাপ্টার পড়বো, অর্থ এবং আর্থিক নীতি। এটা একটা ক্লাসে আমি পারবো না, আগেই বলে দিলাম। এটার 2টা ক্লাস নিব। আজকের চ্যাপ্টারটা আজকের ক্লাসে শেষ হবে না, মানে এটা সম্ভব না। শুধু শুধু আমি তাড়াহুড়ো করে শেষ করলাম, দিন শেষে তোমার ক্ষতি হবে। সো আজকের ক্লাসটা আমরা 2টা নিব। হ্যাঁ, আজকে 2টা চ্যাপ্টার, 2টা সেপারেট ক্লাস হবে একটা চ্যাপ্টারের উপরে, অর্থ এবং আর্থিক নীতির উপরে আমরা 2টা ক্লাস নিব। আজকের ক্লাসটা হবে থিওরিটিক্যালের উপরে, আর আগামী ক্লাসগুলোতে আমরা চার্ট টার্ট বেশি পড়াবো। কারণ আগে যাদের বেসিকে দুর্বলতা আছে ওগুলো আমরা একটু ঠিক করব। ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা এই জিনিসগুলো। আর যেহেতু এই অধ্যায়টা বড়, আমরা একটু ধীরে ধীরে পড়বো, স্লো পড়বো, কেমন? সো আমরা আহ, অস্থির হওয়া যাবে না। আমি জীবনে একটা জিনিস বাবা খুব অপছন্দ করি, সেটা হলো অস্থির হওয়া। মানে খুব অস্থিরতা আমি একদম পছন্দ করি না। মানে অস্থির হওয়া, পাগল হয়ে যাওয়া, জান দেওয়া, আমি এগুলো অপছন্দ করি। এগুলো করা যাবে না, আমরা খুব ধীরে ধীরে আগাবো।
আমাদের ক্লাস যথেষ্ট পরিমাণ ভালো হবে। গতকালকে রাত্রে আমার সাথে মুকুল স্যারের কথা হয়েছে, সব ভেরি গুড, ছেলেমেয়েরা খুব যথেষ্ট খুশি। তো তোমাদের দোয়া এবং স্যাটিসফ্যাকশনটা আমার জন্য খুব জরুরি। আর আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে আমাদেরকে পরীক্ষায় চান্স পাইতে হবে। লক্ষ্য একটাই, আমাদের পরীক্ষায় বাই হুক আর বাই ক্রুক ভৌগ সঞ্চয় অধ্যায় পড়াবেন না, পড়াবো, সব অধ্যায় পড়াবো। তুমি তুমি চিন্তা করো না, ক্লাস করো, সব অধ্যায় পড়াবো ইনশাল্লাহ। তো আল্লাহ যদি কবুল করে আমরা চেষ্টা করব। আচ্ছা, কিছু বিষয় আজকের ক্লাসে আমি একটু বলে দিই বাবা তোমাদেরকে। সেটা হচ্ছে যে অনেকে বলতেছো যে স্যার আমি আমি যে কমেন্টগুলো বা মেসেজগুলো পাই, ওভারঅল একটা সামারি আমি বলে দিই ক্লাসের শুরুতে। প্রথম যেটা হচ্ছে যে স্যার আমাদের চ্যাপ্টার ক্লাস অল্প হচ্ছে, ধীরে হচ্ছে। দেখো, এখনো তোমাদের অবস্থা এমন না যে আমি এক টান দিয়ে দৌড়াইতে পারি, এরকম অবস্থায় তোমরা পৌঁছাও নাই এখনো। সময় মতোই আমি টান দিব। কারণ হলো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, তুমি যেমন আমার এখানে তোমাদের ব্যাচে কারা কারা আছে আমি বলি, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট আছে তোমাদের ব্যাচে, কারেন্ট স্টুডেন্ট। তোমাদের ব্যাচে ঢাকা ইউনিভার্সিটির, আমার ঢাকা ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্ট আছে। তোমাদের ব্যাচে কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। তোমরা কারেন্ট স্টুডেন্ট। আবার আমার এখানে অনেকে আছে যাদের বয়স 35, ওরা অনেকে অনেক বছর আগে পড়াশোনা করছে, ওরা ডিটাচড। সো ক্লাসটা তো আসলে আমাদের সবার জন্য হয়। সো আমি যদি, তুমি কারেন্ট, তোমার এগুলো সব কড়া কড়া মনে থাকে, ওদের তো সব কড়া কড়া মনে থাকে না, ওদেরকে এই জিনিসগুলো আমার বোঝাইতে হয়। প্লাস আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমরা ইংলিশে পড়েছি, ওদের বাংলা বুঝতে অসুবিধা হয়। সো দুইটা মিলে ক্লাসটা কন্ডাক্ট করা লাগে। তো সবসময় একটা ক্লাস কিন্তু সবল স্টুডেন্টের জন্য না, দুর্বল স্টুডেন্টের জন্য হয়। ক্লিয়ার কিনা? মানে একটা মানুষ পারে না, তুমি ওর রেখা আগে যাবা কেন? আমার বাসায় যদি আমার 3টা বাচ্চা থাকে, একটা বাচ্চা যদি আমার অসুস্থ হয়, দুর্বল হয়, আমি বাবা হিসেবে কি তাকে রেখে দৌড় দিতে পারি? মানে এটা কি যৌক্তিক? তার মানে আমার এখানে যারাই ক্লাস করো, তোমাদের এখানে 270 জন ভর্তি। সো যারাই ক্লাস করো তাদের সবাইকে নিয়েই আমাদের আগাইতে হবে, সবাইকে নিয়ে। তো এই জন্য বাবা, কোনো কিছু নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। সব পাবা, সুন্দরভাবে পাবা, অস্থির হয়েও না। প্রত্যেকটা ছেলে মেয়ের দায়ের প্রতি আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়বদ্ধতা আছে। তুমি তাড়াহুড়া করলেই হবে না, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো, তোমরা অনেকে বলো স্যার চার্ট পড়ান। চার্ট আমি যথেষ্ট পরিমাণ পড়াই। তোমরা ক্লাস 1 এবং ক্লাস 2-তে দেখো, মুদ্রাস্ফীতিতে আমি চার্ট কম পড়াইছি, কারণ মুদ্রাস্ফীতিতে চার্ট অতটা লাগে না। আমার একটা নোট আছে, ওইটা আমি দিব তোমাদেরকে পরে, মুদ্রাস্ফীতির। কিন্তু চার্ট কিন্তু অত লাগে না, এই জন্য আমি মুদ্রাস্ফীতির চার্টটা তোমাদেরকে বানাই। বেসিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো পড়াইছি। যেমন আজকের ক্লাসে, এই ক্লাসে চার্ট পড়াবো না, সেকেন্ড ক্লাসে চার্ট পড়াবো বেশি। আমি প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে নেই, আমি সিস্টেমেটিক্যালি পড়াটা পছন্দ করি। সো এগুলো নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা, আরেকটা কমন বিষয় আছে, তোমরা বলো, অনেকে বলো স্যার বেসিক বিষয়গুলো একটু বেশি বললেন। আবার আরেকজন বলতেছে যে স্যার আমরা বেসিক পড়ে নিতে পারবো, আপনি পুরোটাই পড়ান। আচ্ছা, এখানে আমার জবাব যেটা, সেটা হলো বেসিকও লাগবে, পুরাও লাগবে, দুইটা মিলেই পড়াটা হইতে হবে। শুধু যদি আমরা বেসিক পড়ি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমরা প্রভাষক হব। আমরা যদি ওই প্রশ্নগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে না পারি, আমরা কি পারবো? তার মানে আমাদের যেটা করতে হবে, আমাদের পুরা পড়াটা পড়তে হবে, বেসিকও আমাদেরকে জানতে হবে, আমাদের পুরাটাই জানতে হবে। ক্লিয়ার কিনা? সো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখো, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি সবসময় বলি, আহ, আমার সিস্টেম যদি তুমি ফলো করো, আমি টিচার হিসেবে কেমন আমি জানি না, খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, আমার সিস্টেম খুবই ভালো, এটা মোটামুটি সর্বজন স্বীকৃত। সবাই বলে অভ্র স্যারের সিস্টেম ভালো, এটা আমি ছোটবেলা থেকে জানি, আমি খুব সিস্টেমেটিক লোক। সো সিস্টেম সুন্দর করে পড়লে পড়া ভালো হবে বাবা, পড়া খুবই ভালো হবে। দেখবা তোমরা কমেন্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে রাত 11টা 12টা 1টা হোক, আমি তোমার রিপ্লাই করি। আমি কিন্তু খুব কেয়ারফুল থাকি তোমাদের অর্থনীতির ব্যাচটা নিয়ে। তো এই যে তোমাদের তোমাদের কাছে আমার কোনো দেনা পাওনা নাই, আমার দেনা পাওনা হলো বিদ্যাবাড়ির কাছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তোমরা যদি ভালো করো, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা সাফল্য, আমার জন্য অনেক বড় একটা আনন্দের বিষয়। তোমার এই সাফল্যের ক্ষুদ্র একটা অংশ হিসেবে তো আমি থাকতে পারি। তো এটা আমার জন্য আনন্দের। সো আমি চাই তোমরা যাতে সবাই সফল হও, ধীরস্থির হও, তাড়াহুড়া করবা না। সব সুন্দরভাবে রেডি করাই দেবো, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, পরীক্ষা নিব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিব সময় মতো। শুধু একটাই রিকোয়েস্ট, সময় মতো। আচ্ছা, যারা চাকরি করো, সংসার করো, এই জাতীয় কমেন্ট আজকে মিনিমাম 8 থেকে 10 জনের এসএমএস আমি পাইছি সকাল থেকে। যারা চাকরি করো আর সংসার করো, তাদের ক্ষেত্রে আমি বলি তোমরা শুধু আমার সিস্টেমটা ফলো করে আগাও। আমি
যারা অতিরিক্ত পড়তেছে আলহামদুলিল্লাহ, আমি পেজে রেগুলার যে জিনিসগুলো দিচ্ছি বা পড়তে বলতেছি ওগুলাকে বেস করে যদি তোমরা আগাও তাইলে ইনশাল্লাহ সাকসেস পাবা। প্রশ্ন কমন আসবে কিনা এটা নিয়ে যাদের ডাউট আছে আজকের ক্লাসে বলে দেই, প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। যা দিচ্ছি সেখান থেকে কমন আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দয়া করে। এটা আল্লাহর একটা, আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ এখান থেকে আসবে, আল্লাহ ইনশাল্লাহ আমাদের ফেরাবে না। এটা আল্লাহর কাছে, আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ যা পড়ায় বাচ্চাগুলোর যাতে এগুলো আসে। সো ভেরি সিম্পল, অস্থির হওয়ার কিছু নয়, যা পড়াবো আল্লাহ দয়া করলে ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, আমি একটা জিনিস চেষ্টা করি, প্রচুর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু রেডি করার চেষ্টা করি যাতে তোমরা এক্সাম্পলগুলো দিয়ে খাতায় লিখতে পারো। বাবারে অনার্সে 40টা, মাস্টার্সে 10টা, 50টা বই পড়ছো, 50টা বইয়ের সবকিছু কি মাথায় আছে? আছে বলো তো? এখন যদি তোমার জিজ্ঞেস করি যে কোন থার্ড ইয়ারে কোন বই পড়ছো, ওই সেমিস্টারে কোন বই পড়ছো, কিচ্ছু মনে নাই তোমাদের, থাকবে না স্বাভাবিক? তার মানে হলো আমাদের কনসেপ্টটা নিয়ে পরীক্ষা হলে যেতে হবে, ঠিক আছে? সো এটা একটু বলে দিলাম তোমাদেরকে। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু এক দুইজন আছে, এটার ব্যাপারে আমি আইডেন্টিফাই করব আজকের ক্লাসে, ওদের ব্যাপারে আমি কিছু কথা বলবো ক্লাসের মাঝখানে, ওইটা আমি বলবো। তো ওইটা নিয়ে বলবো, আগে আমরা পড়ানো শুরু করি, আমরা বলবো। তার মানে খুব সিম্পল, এতক্ষণ যা বললাম, যারা একটু পরে জয়েন করছো, প্রথম কথা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, যা পড়াচ্ছি তা থেকে কমন আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সাহায্য করে, এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যেগুলা পাচ্ছ না এগুলা খুঁজতে থাকো, খুঁজতে খুঁজতে মানুষ অনেক কিছু শেখে, বুঝতে পারছো? তারপরে তো আমি আছি, টেনশন করার কিছু নাই। অ্যাসাইনমেন্ট দিব, পরীক্ষাটা কেন নিচ্ছি না, পরীক্ষা একটু পরে, আর একটু পরে, এখনো পড়া শেষ হয় নাই তো সবার সবকিছু, ঠিক আছে? আর আরেকটা বিষয়, ক্লাসে সব আমি পড়াইতে পারবো না, সম্ভব না বাবা, ক্লাসে সব পড়া কোনোভাবেই সম্ভব না। আমরা বেসিক বিষয় পড়বো, কিছু জিনিস পড়বো, কিছু জিনিস আমরা নিজেরাও পড়তে হবে, আটকে গেলে তখন আমি আসি। বুঝাতে পারছি? সব একজন মানুষ কিভাবে, তুমি বলো অর্থনীতিতে তুমি 5 বছর অনার্স মাস্টার্স করছো, সো এইটা কি তোমার 14টা 15টা ক্লাসে আমি শেষ করতে পারবো? এটা সম্ভব? পরীক্ষা যা আসে তাই আমরা পড়তে হবে, এটা খুব বেসিক সেন্স। তোমরা স্মার্ট ছেলে, মার্কেটের সবচেয়ে স্মার্ট ছেলে হলো অর্থনীতির, ফিনান্সের এবং মার্কেটিং এর। তোমরা স্মার্ট পোলাবান, তোমরা যদি না বুঝো এটা হলো, সেই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আসো আমরা শুরু করি ইনশাল্লাহ। আমরা আজকে একটু খাতা কলম নিতে হবে সবার, একটু সবাই খাতা কলম নিয়ে বসো আজকে। চলো আমরা শুরু করি। আজকে আমার ছবি একটা দিয়ে দিছে। আজকে আমরা আলোচনা করব হলো তোমার হচ্ছে অর্থ এবং আর্থিক নীতি নিয়ে। আমরা আজকে আলোচনা করব কি, অর্থ এবং আর্থিক নীতি নিয়ে। প্রমানন্দ স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ক্লাসে পড়াবেন? হ্যাঁ, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই ক্লাসে সবচেয়ে বেশি পড়াই, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই ক্লাসে সবচেয়ে বেশি আসে। ওকে, সো অর্থ এবং আমাদের যদি বলে অর্থের সংজ্ঞা, যদি আমাদেরকে বলে তাহলে আমরা অর্থর সংজ্ঞাটা কি বলতে পারি? প্রথম কথা হচ্ছে অর্থ কি জিনিস ভাই? অর্থটা হলো কোনো কিছুর বিনিময় করা। আজকে আমরা এই চ্যাপ্টারটা আরেকবার বলছি, যারা এখন অনেকে জয়েন করছো, এই চ্যাপ্টারটা আমরা 2টা ভাগে পড়বো। আজকে আমরা বেসিক থিওরিটিক্যাল বিষয় আলোচনা করব, আগামী ক্লাসে আমরা বেশি আলোচনা করবো হলো চার্ট রিলেটেড বিষয়গুলো। 2টা ভাগে আমরা ক্লাসটা ভাগ করছি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো অর্থের সংজ্ঞা কি? অর্থ কি? অর্থ হলো পণ্য বা দ্রব্য আমরা যে বিনিময় করি, সেই পণ্য বা দ্রব্য বিনিময় প্রথাটা উঠে গিয়ে সেখানে আমরা অর্থটা ব্যবহার করি। অর্থাৎ অর্থ দিয়ে আমরা কোনো দ্রব্য বা কোনো কিছু কি করি, ক্রয় করি। কেমন? অর্থাৎ মূল্য, ধারণা বা মূল্য ধারক, বাহন, এই সমস্ত কিছু জিনিসগুলো কি দিয়ে হয়? অর্থ দিয়ে হয়। সো অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ দুনিয়াতে অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। যেমন আজকে তোমাদেরকে পড়াইতে আসার সময় আমি যখন নামছি বিদ্যাবাড়ির নিচে, তো একটা রিক্সা, কয়েকটা রিক্সাওয়ালা বসে গল্প করতেছে। তো সেখানে এক রিক্সাওয়ালা বলতেছে আরেক রিক্সাওয়ালাকে, আরে আজকে ভাড়া কম কিনলে গা, এটাই তো বুঝতে পারছি না, মানুষ ভাড়া কেন কম দিতেছে আজকে? আজকে মনে হয় চাহিদা যাত্রীর কি কম, চাহিদা বেশি হইলে ভাড়া আমরা কি নিতে পারবো, বাড়াইতে পারবো। আরে খোদা, পড়াইতে আসলাম এর মধ্যে চাহিদা চলে আসছে, ঠিক আছে? তো আমিও চিন্তা করলাম, তার মানে একটা জেনারেল পিপলও এই জিনিসটা বুঝে যে চাহিদা বা চাহিদা যখন ক্রিয়েট হয় তখন অর্থের দামটা কি হয়, বাড়ে না কমে? চাহিদা যখন ক্রিয়েট হয় বেশি, তখন অর্থের দামটাও কি হয়, বাড়ে। কারণ হচ্ছে মানুষ তখন যে কোনো ভাবে হোক ওই জিনিসটা ক্রয় করতে চায়। এটা হলো মানুষের একটা চিরাচরিত কি নিয়ম। এখন আমরা যদি কোনো সংজ্ঞা দেখতে চাই, আমরা একটা সংজ্ঞা লিখতে পারি D.H. রবার্টসনের মতে। আমরা একটা সংজ্ঞা লিখি, D.H.
ডিএইচ রবার্টসনের মতে একটা সংজ্ঞা আমরা লিখি। আমরা দুইটা সংজ্ঞা বলবো, কেমন? যারা সংজ্ঞা নিয়ে আমাকে জিজ্ঞেস করো, আমি প্রথম ক্লাসে বলেছি প্রথমে একটু বিবরণ লিখবা, বেসিক আলোচনা, তারপরে সংজ্ঞা লিখবা, তারপরে একটা ছোট্ট যে কোনো পয়েন্ট লিখতে পারো, অর্থ কি এরকম, তারপরে উপসংহারে জিনিসগুলো কি করতে পারো বলতে পারো। সো ডিএইচ রবার্টসনের একটা সংজ্ঞা বলছে, একটু লিখে নাও। ডিএইচ রবার্টসনের সংজ্ঞা, যা আচ্ছা, তার মতে যা দ্রব্য সামগ্রীর, তার মতে যা দ্রব্য সামগ্রীর দাম পরিশোধ দাম পরিশোধ ও অন্যান্য ব্যবসায়ী সংক্রান্ত লেনদেন অন্যান্য ব্যবসায়ী সংক্রান্ত লেনদেন মিটানোর কাজে ব্যবহৃত হয়, লেনদেন মিটানোর কাজে ব্যবহৃত হয়, বা ব্যাপকভাবে গৃহীত হয়, বা ব্যাপকভাবে গৃহীত হয়, তাই হচ্ছে অর্থ। আচ্ছা, আরেকটা লিখি। ই আর সেলিগম্যান ই আর সেলিগম্যান কি বলেছেন? লেখো। ই আর সেলিগম্যান বলেছেন, ই আর সেলিগম্যান বলেছেন, অর্থ একটি এমন দ্রব্য যার গ্রহণযোগ্যতা রয়েছে। 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 ক্লিয়ার কিনা? অর্থ একটি এমন দ্রব্য যার গ্রহণযোগ্যতা রয়েছে। কি ব্যাপার, তোমাদের কমেন্ট দেখা যায় না কেন? এই একটু এদিকে আসছেন তো একটু, ওদের কমেন্ট গুলো দেখা যাচ্ছে না। কমেন্ট দেখা যাচ্ছে না, এটা চলে গেছে, ঠিক করে দেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখো। উপসংহারটা আমি লেখাই দিই, এটার উপসংহারটা আমি লেখাই দিই, একটু লেখো। এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি, উপসংহারটা দয়া করে লিখে নাও। এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি, বস্তু বিনিময়ের মাধ্যমে বস্তু বিনিময়ের মাধ্যমে বস্তু বিনিময়ের মাধ্যমে মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন সঞ্চয়ের বাহন এটা একটু কমেন্টটা ঠিক করে দাও, কমেন্টটা ওদের দেখা যাচ্ছে না। ওরা কমেন্ট করে তো আমি দেখতে পাচ্ছি না কমেন্টটা, এক পাশে নিয়ে আসো। সঞ্চয়ের বাহন স্থগিত লেনদেনের মান হিসেবে কাজ করে। স্থগিত লেনদেনের মান হিসেবে কাজ করে। স্থগিত লেনদেনের মান হিসেবে কাজ করে। এছাড়াও এছাড়াও উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রেও সাহায্য করে। উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রেও সাহায্য করে। ঠিক আছে। ঠিক আছে, আর একটা সেপারেট প্রশ্ন লেখাই, এটা বেশিক্ষণ আলোচনা করবো না, কিছু জিনিস একটু লেখাই দিব, জাস্ট লিখে নাও। আধুনিক অর্থনীতিতে
অর্থের কার্যাবলী আলোচনা করো। এটা শুধু পয়েন্টগুলো লেখাই দিব আমি। এটা 2বার আসছে নিবন্ধন পরীক্ষা এখন পর্যন্ত। এটা এখন পর্যন্ত 2বার আসছে নিবন্ধন পরীক্ষায়। এই তোমরা সবাই শুনতে পাচ্ছ? একজন বলতেছে শুনতে পাচ্ছে না, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা। আ- আধুনিক অর্থনীতিতে অর্থের ভূমিকা বললো, এটাও লিখবা। অর্থের ভূমিকা যদি বলে তাইলেও এটা লিখবা। ঠিক আছে, শোনা যাচ্ছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে লেখো অর্থের কার্যাবলী। হ্যাঁ, আমরা সবাই এই নামটা শুনছি কিনা, অধ্যাপক ফিনলে? অধ্যাপক ফিনলের নাম শুনছি কিনা আমরা কখনো অর্থনীতি পড়লে? যারা পিওর অর্থনীতির স্টুডেন্ট তোমরা সবাই অধ্যাপক ফিনলের নাম শোনার কথা। অধ্যাপক ফিনলের নাম শুনছো কিনা আগে কখনো? আচ্ছা, উনি প্রাথমিক কাজ প্রাথমিক কাজ মাধ্যমিক কাজ এবং সহায়ক কাজ, এই 3 ভাগে ভাগ করছেন অর্থকে। অর্থের কাজ উনি 3 ভাগে বলছেন। আমি একটু সরে দাঁড়ালাম যাতে দেখতে সুবিধা হয় তোমাদের। ঠিক আছে, 3 ভাগে ভাগ করছেন। ক্লিয়ার কিনা? লেখা হয়েছে? লেখা হলে ডান লিখো, তাহলে আমরা পরের পেজে যাব। আমি পয়েন্টগুলো লেখাই দেবো, এখানে আলোচনা কম করব কারণ আমাদের আজকে অনেক পড়া আছে, ওগুলোতে আলোচনা করতে হবে। প্রথম যেটা, অর্থনীতির কাজ কি, অর্থের কাজ কি? প্রথমে আমরা লিখতে পারি মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক। 1 নম্বরে লিখি মূল্যের পরিমাপক। 2 নম্বর লিখি সঞ্চয়ের বাহন। সঞ্চয়ের বাহন। 3 নম্বর লিখি 3 নম্বর লিখি মনস্তাত্ত্বিক কার্যাবলী। মনস্তাত্ত্বিক কার্যাবলী। কার্যাবলী। 4 নম্বর লিখো সঞ্চয়ের বাহন লিখছো না, মূল্যের পরিমাপকও লিখছো, বিনিময়ের মাধ্যম লিখো। বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম। সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলী। সামাজিক কার্যাবলী। লেখা হলে ডান লিখো, তাহলে বলবো। স্থগিত লেনদেনের মান, এই কয়টা লেখো। মান। খুব সংক্ষেপে বলবো, এটা নিয়ে বেশি আলোচনা করব না। সবাই জানো মূল্যের পরিমাপক, কোনো কিছুর মূল্য নির্ধারিত হয় অর্থ দ্বারা। অর্থ না থাকলে কোনো কিছুর মূল্য কি হইতো না, নির্ধারিত হইতো না। তার মানে কোনো কিছুর মূল্য নির্ধারণ হওয়ার জন্য অর্থটা খুবই কি জরুরি। ক্লিয়ার কিনা? সঞ্চয়ের বাহন। সঞ্চয় না থাকলে জীবনে কোনো কিছু করা যায় না। ফিউচারের জন্য সঞ্চয় করতে হয়।
এবং সঞ্চয় করে তোমার জীবনে মানে মানুষ চলার চেষ্টা করে। যেমন দেশগুলো কিন্তু সঞ্চয় করে, রিজার্ভ রাখে, যে কোনো বিপদ আপদে রিজার্ভ তার ক্রাইসিস মেটায়। ঠিক আছে, তবে আমার ব্যক্তি জীবনে সঞ্চয় নিয়ে আমার একটা ডিফারেন্ট বিষয় আছে। আমি মনে করি, আমি আমার জীবনে এরকম অনেক মানুষ দেখছি যার জীবন অনেক সম্পদ ছিল, সে কখনো সেটা ভোগ করে যেতে পারে নাই। আমার আব্বা খুব নর্মালি আমাকে একটা কথা সবসময় বলে যে রুহকে দিতে হয় সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট, রুহকে দিতে হয়। আমি যেমন অনেক ওয়াজ বা বিভিন্ন আমার হুজুর বা আমার যিনি ওস্তাদ ছিলেন ধর্মীয়, ওনাদের অনেকের কথা আমি শুনছি। অনেকে বলছেন, আমার ওস্তাদ আমাকে বলতেন, যিনি আমাকে মক্তবে পড়াইছেন ছোটবেলায় মাদ্রাসায়, উনি বলছেন যে সবসময় পরিষ্কার চলবি, সবসময় সুন্দর পোশাক, যদি আল্লাহ তোকে অর্থ দেয় সেটা সুন্দর পোশাক পরে মসজিদে যাবি, সুন্দর পোশাক পরে নামাজ পড়বি, সুন্দর পোশাক পরে চলবি যদি তোর সামর্থ্য থাকে। তখন আমি আমার ওস্তাদকে জিজ্ঞেস করছিলাম কেন, বলে এতে আল্লাহ খুশি হয়। কারণ আল্লাহ কখনো, এবং আমার বাবা সবসময় বলেন, রুহকে কষ্ট দিতে হয় না। তো এটা নিয়ে আমার, আমি যেহেতু অর্থনীতি পড়াচ্ছি তোমাদের, সঞ্চয় নিয়ে, আমরা সঞ্চয়টা খুবই গুরুত্বপূর্ণ, বাট আমি মনে করি ব্যক্তি জীবনের সঞ্চয় যতটুকু প্রয়োজন অতটুকু হওয়াটাই কি জরুরি। আচ্ছা, একজন প্রশ্ন করছো স্যার এই কয়টা হবে কিনা, এর চেয়ে বেশিও তুমি লিখতে পারো। হ্যাঁ, এটা হয়তো সর্বোচ্চ তোমার এই প্রশ্নটা হবে 7 মার্কের, তুমি 6টা পয়েন্ট লিখলে হবে, চাইলে তুমি 10টা পয়েন্টও লিখতে পারো। আমি অতগুলা পয়েন্ট লিখবো না, আমাদের সময় কম, এতগুলা আলোচনা এতগুলা পয়েন্ট লেখাটা টাফ, আমাদের সময় কুলাতে পারবো না, অন্য প্রশ্ন ধরতে পারবো না, এই জন্য আপাতত এই কয়টা লিখছি। মনস্তাত্ত্বিক কার্যাবলী, মনস্তাত্ত্বিক যে কোনো কার্যাবলীতে অর্থ খুব কি করে, কাজে দেয়। অর্থ কি কি করে, তোমার মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে মানুষ অর্থ ব্যয় করে মনস্তাত্ত্বিক কার্যাবলীর জন্য। ধরো তোমার মন খারাপ, তোমার ভালো লাগতেছে না, তুমি কোথাও ঘুরতে গেছো, এই যে অর্থটা তুমি ব্যবহার করছো, এটাও মনস্তাত্ত্বিক কার্যাবলী, বিনিময়ের মাধ্যম। হ্যাঁ, আগে যেমন ছিল, ধরো একটা মানুষের কলম লাগবে, একটা মানুষের পেন্সিল লাগবে, তো কলম দিয়ে পেন্সিল নিত। এখন কি ওইটা আসছে না, তুমি টাকা দিচ্ছ, তোমাকে তোমাকে হচ্ছে পণ্যটা দিয়ে দিতেছে। তার মানে বিনিময়ের মাধ্যমটা এখানে খুব জরুরি। সামাজিক কার্যাবলী, অর্থের অনেক সামাজিক কার্যাবলী আছে, অর্থ দ্বারা সামাজিক অনেক ধরনের কাজ কি হয়ে থাকে। স্থগিত লেনদেনের মান, কোনো লেনদেন যদি স্থগিত হয় তাহলে সেই লেনদেনটা তোমার হচ্ছে ফিউচারে সেটা নিয়ে কি হয়, তোমার হচ্ছে কাজ হয় আর কি। হ্যাঁ, তো সেজন্য সেটাকে স্থগিত লেনদেনের মানও বলতে পারো। কেমন? আচ্ছা, এবার আসো আমরা যে প্রশ্নটা লিখব, প্রশ্নটা দেখব, সেটা হচ্ছে এই দুইটা প্রশ্নে, এই দুইটাতে কোনো প্রশ্ন আছে কিনা, এই দুইটাতে কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের সবকিছু ওকে আছে কিনা এই দুইটার ক্ষেত্রে, এই আর কোন, এই দুইটাতে কোনো প্রশ্ন আছে কিনা, নাকি আমি সামনে আগাইতে পারি, সামনে আগাইতে পারি কিনা। সবাই একটু খাতা কলম নাও, যারা দয়া করে শুয়ে আছে, যেমন অনেক স্যার বলে যে ভিডিও অন করতে, আমি কিন্তু বলতেছি না তোমাদের, অনেকে শুয়ে থাকো, আমি দেখি হঠাৎ ভিডিও অন হয়ে গেলে, আল্লাহর রাস্তে উঠে একটু বসো, বইসা কাগজ কলমটা হাতে লইয়া লেখো দয়া করে। ঠিক আছে, সময়টা আগায় যাবে, দরকার হইলে পরে শুয়ে শুয়ে করে, এখন একটু লেখো, সবাই বসে কাগজ কলমটা হাতে নাও দয়া করে। স্যার আমার সাথে 1 মিনিট কথা বলে, আমাদের রোজিনা বলতেছে তার সাথে 1 মিনিট কথা বলতে, সবার সাথে কথা বলবো, আমি তো 1 ঘন্টা করে কথা বলি সবার সাথে। আচ্ছা, রোজিনা এত সুন্দর করে লিখছে, রোজিনার সাথে একটু কথা বলি, দেখি আমাদের রোজিনা কি বলে। হ্যাঁ রোজিনা, শুনতে পাচ্ছি, কি খবর? হ্যাঁ রোজিনা বলো বোন। স্যার আমার একটা প্রবলেম হয়েছে, এটার জন্য আপনাকে বলছি। বলো। স্যার আলহামদুলিল্লাহ আমার ওই প্রাইমারিতে আমি আপনাদের বেঁচে ছিলাম ওখানে, তো আমার প্রাইমারি আসছে। হ্যাঁ। এখন আমার ভাইভাতে কাগজ জমা দিতে হচ্ছে যে ওখানে হ্যাঁ, আমার মাস্টার্স হচ্ছে 2.92 আসছে আমার মাস্টার্সের বুঝি নাই, পয়েন্ট। বুঝি নাই, আমি বুঝি নাই, আরেকবার বলো তো বোন, আরেকবার বলো, কিসে? স্যার আমার প্রাইমারিতে মানে ভাইবার জন্য সিলেক্ট হয়েছে আমি প্রাইমারিতে 3য় ধাপে। হ্যাঁ। এখন হচ্ছে আমাদের কাগজপত্র 6 তারিখের মধ্যে জমা দিতে বলছে, ওখানে কাগজপত্র গুলো নিচ্ছি আর আমি দেখতেছি আমি যেখানে ওই প্রাইমারিতে অ্যাপ্লিকেন্টস কপি যেটা ওখানে প্রাইমারি মাস্টার্স এর রেজাল্টটা হচ্ছে 2 পয়েন্ট, আমার ছিল 9.2, কিন্তু হুম। আমি দিলাম 9। এখন স্যার এটাতে কি আমার ভাইবাতে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, ও খেয়াল করবে না শুধু এত কিছু, না অত কিছু এটারই খেয়াল করে না। ঠিক আছে, এটারই 2.92 অত কিছু খেয়াল করে না, খেয়াল না করলে তুমি কিছু বলো না, চুপ করে থেকো, বললে যদি খেয়াল করে বলো স্যার, ও স্যার এটা আমার ভুল হয়ে গেছে, এমন একটা ভাই বলবে as if তুমি জানোই না। বুঝতে পারছো? এটা নিয়ে প্রবলেম হবে না। আর কিনা সেটা না স্যার, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সুন্দর প্রশ্ন, এই জন্য টেনশনে ছিলা। আমি দোয়া করে যাতে তোমার, তোমার বাড়ি চিটাঙ্গে নাকি? জি স্যার আমার কোথায় চিটাগং চিটাঙ্গে, কোথায় তোমাদের? চন্দনাইশি। চন্দনাইশ, ঠিক আছে, ওকে।
আচ্ছা স্যার, আমার একটা রিকোয়েস্ট, মানে আমাদের ভাইভাতে তো ইকোনমিক্স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি আপনি স্যার ভাইভা ইকোনমিক্স সম্পর্কে কিছু ভাইবার তথ্য গ্রুপে দেন, ভালো হবে। দিছি তো, আজকে দিছি তো। হ্যাঁ, এরকম এরকম কিছু, মানে যে যে প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়। দিছি তো। আমার মনটা ভালো রে, কিন্তু তোমাদের ব্যাচের কয়েকজন আছে, এদের কারণে আমার মন মানসিকতা মেজাজ মেজাজ মাঝে মাঝে খারাপ হয়ে যায়। বাস্তব কথা বললাম তোমাদেরকে। তোমাদেরকে বলছিলাম না আজকে একটা কথা বলবো। শোনো, ঘটনা শোনো। আমার যারা স্টুডেন্ট, যারা আমার ক্লাস করে অনেক আগে থেকে, আমি তো পড়াই আজকে 18 বছর, আমার ছেলে মেয়েগুলো খুব ভদ্র। এগুলো আমাকে দেখলে বুঝে, টিচারের পার্সোনালিটি দেখে স্টুডেন্ট বুঝতে পারে টিচার কেমন। আমি দুইটাকে আইডেন্টিফাই করছি, খুব আইডেন্টিফাই করছি। আমি যে কোনো কমেন্ট করলে এখানে ফালতু কমেন্ট করে, আমি খেয়াল করছি। এবং অন্য স্টুডেন্টকে উস্কানিমূলক কমেন্ট করে, আইডেন্টিফাই করে দেখছি এরা বাইরের কোচিং এর, এরা আমাদের এখানে ঢুকায়া বাকি স্টুডেন্টের যাতে প্রবলেম হয় এই জন্য এই কাজ করে। কারণ আমি খেয়াল করছি, আমি তো যথেষ্ট আল্লাহর রহমতে মাথা শার্প, আমার আমার মনে থাকে সব কিছু। এটা হয় নাই, ওইটা দেন নাই, এটা দেন নাই, এগুলা বলে। অথচ এই প্রত্যেকটা জিনিসের গাইডলাইন আমি প্রথম 3টা ক্লাসে দিচ্ছি, এবং ওই জিনিসগুলা আমি যথেষ্ট পরিমাণে বলি ক্লাসে। তো সে আবার এগুলো বলা মানে কি, বলা মানে হলো আসলে সে ওই ভিডিওগুলো দেখে না এবং সে জানে না। পরে আমি বিভিন্নভাবে আইডেন্টিফাই করছি আমাদের এখান থেকে ওরা এখানে ঢুইকা ঝামেলা ক্রিয়েট করে যাতে বাকি স্টুডেন্টদের প্রবলেম হয়, পড়াতে প্রবলেম হয়, একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, ওই চেষ্টাটা করে। বুঝতে পারছো তোমরা? এই জিনিসটা আমি আইডেন্টিফাই করছি। আমি প্রথম কয়েন আমি কি রে, আমার ছেলে মেয়ে তো যথেষ্ট ভদ্র যেগুলোর আমি পড়াই বা আমার ব্যাচে, কারণ আমি ওদেরকে সবসময় অ্যাসাইনমেন্ট দেই, পড়াই, সাজেশন দেই, যখনই কমেন্ট করে উত্তর দেই, স্যার এটা পারি না, ওইটা বুঝি না। অনেকে পার্সোনালি নোট করে পাঠায়, ওই নোট দেখে দেই বৈশা বৈশা। তোমরা তো বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছো, বিদ্যাবাড়িতে তোমরা ভর্তি হয়েছো, তোমাদেরকে সার্ভিস দেওয়া আমার দায়িত্ব। কিন্তু বাবা, আমি তো আমার জীবন দিয়ে দেওয়াটা তো আমার দায়িত্ব না? তারপরে তো আমি সেটা করতেছি, যার যেমনে যেটা লাগে সামনে সেটা তাকে আমি সাপোর্ট দিচ্ছি আমার জায়গা থেকে। এরপরে তো কোনো স্টুডেন্টের মন খারাপ করার কথা না। কোনো কিছু লাগলে হয়তো বলবে স্যার এটা। আমি দেখছি বিভিন্ন জায়গায় এরা সিস্টেম করে, আমি অনেক জায়গায় খেয়াল করছি। পরে আমি দেখি, আমি তো চালাক কম না, আমি তো মানুষ তো লেখায় বললাম না। আমি দেখি, পরে পরে দেখি কি এরা বিভিন্ন কোচিং এর বিভিন্ন ইয়েতে ঢুকে এরা এই কাজগুলো করে, এবং এরা যারা করে সেটা হচ্ছে আমার বাকি স্টুডেন্টের খারাপ জন্য করে। একটা জিনিস মাথায় রেখো, এই কাজগুলো করো না। যারা যে দুইজন এই কাজ করতো দুটোটা আমি জানি, দুটো স্টুডেন্ট, আমি এই কাজগুলো করো না। কারণ মানুষের রিজিকে হাত দিও না, আল্লাহ এটা খুব অপছন্দ করে। এই ছেলে মেয়েগুলো অনেক কষ্ট করে ভর্তি হয়েছে, টাকা পয়সা অনেকে অনেক জায়গা থেকে জোগাড় করে, সংসারে বাচ্চা কাচ্চা সামলায়া, অফিস কইরা। আমার এমন মেয়ে স্টুডেন্ট আছে, ছেলে স্টুডেন্ট আছে যারা অফিস করে আমার ক্লাসটা করে। এই কাজগুলো করবা না, এগুলোতে বাকিদের অনেক ক্ষতি হয়। লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি আমি দেখি স্ট্রেট আমি ব্যাচ থেকে বের করে দিব। ক্লিয়ার কিনা? একদম লাস্ট ওয়ার্নিং। বি ম্যাচিওর। এরকম ছেলে মেয়ের টিচার হওয়ার দরকার নেই। অন্য কোচিং এর পেইড দালালি আমাদের এখানে করবা না। ভেরি সিম্পল। তুমি অব্র স্যারের সাথে কথা বলছো, বাংলাদেশের সব কোচিং এ গিয়ে আমার নামটা যদি বলবা, মানুষ খুব সম্মান করে। এই ধরনের কাজ নেক্সট টাইম থেকে করবা না। ক্লিয়ার কিনা? আমি একদম স্পষ্টভাবে বলে দিলাম, নেক্সট টাইম থেকে করবা না। উইল টেক অ্যাকশন এগেনস্ট ইউ। ভেরি সিম্পল। কারণ আমার 268টা স্টুডেন্টের যাতে ক্ষতি না হয় ওইটা আমার দরকার। তোমার মতো দুইজন না থাকলে আমার কিছু হয় না। ভেরি সিম্পল। যাই দিই, নোট দেই, নোট পড়ে না, প্রশ্ন দেই, প্রশ্ন পড়ে না, অ্যাসাইনমেন্ট দেই, অ্যাসাইনমেন্ট দেয় না। দুনিয়ার সবাই অ্যাসাইনমেন্ট দিয়ে ভরা ফেলে, ওরা অ্যাসাইনমেন্ট দেয় না। এরা খালি ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে, এইটা করেন, ওইটা করেন, ওইটা করেন, এটা করেন। মানে কাম হইলো এটাই দুইজনেরই। তোমরা কমেন্টটা দেখলে বলতে পারবা কোন দুজন, আইডেন্টিফাই করতে পারবা তোমরা খুব ভালো করে। এগুলো করো না। আমাদের ছেলে মেয়েগুলা প্রভাষক হবে। এই এই ছেলে মেয়েগুলা, গতকালকে রাত্রে আমি মুকুল স্যারের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ। এই তোমরা যদি টিকো, তোমরা বিদ্যাবাড়িকে আরো 100 স্টুডেন্ট দিবা, বলবা যে বিদ্যাবাড়ি ভালো, বিদ্যাবাড়ি স্যাররা ভালো। তোমাদেরকে যদি আমরা ভালো সার্ভিস দিই, এটা আমাদের মাথায় আছে। এই ধরনের কাজ বাকি স্টুডেন্টের সাথে করবা না দয়া করে, এটা খুব খারাপ, খুবই খারাপ একটা কাজ। এই ধরনের কাজ করবা না। সম্মান থাকতে নিজের বাইরের কয়েকজনের টাকা খায়া এই ধরনের সমস্যাগুলো করো না। বাকি ছেলে মেয়েদের জন্য কিন্তু স্ট্রিক্ট। আমি কিন্তু খুব, তুমি নিজেকে এত চালাক মনে করো না, আমরা তোমাদের চেয়ে যথেষ্ট চালাক। এ ধরনের কাজ করবা না। ক্লিয়ার কিনা? এরা হলো সারাক্ষণ ইচ্ছা করে গ্রুপের মধ্যে হতাশা লেখা শুরু করবে, যে কোনো কমেন্টে হতাশা লিখবে, খালি হতাশা লিখবে। এটা হলো ওদের একটা স্ট্র্যাটেজি। লিখে বাকিদের তোমাদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করবে। এইসব ছোটখাটো রাজনীতি, এগুলো আমরা বহু আগে থেকে দেখে আসছি। এইসব কাজ করো না বাবা। আমার স্টুডেন্টের ক্ষতি করো না। আমি আমার স্টুডেন্টের জন্য কোনো ক্ষতি হোক এটা আমি হইতে দিব না। একদম ভেরি সিম্পল কথা বলে দিলাম।
আমি বলে দিলাম, ঠিক আছে? সুন্দরভাবে থাকো, সবকিছুই পাবা, কিন্তু এই ধরনের কাজ যাতে না দেখি আমি। যেমন ধরো আজকে বিকালে দিছি, দুপুরে তোমার ওকান বিধি দিছি, তারপরে হলো গত 4 দিন দিতে পারি নাই কারণ আমি খুব অসুস্থ ছিলাম, অত শরীর কুলায় নাই, এজন্য কিছু করতে পারি নাই। আর গতকালকে হচ্ছে, আজকে আবার ইয়া দিছি, ওই যে কি জানো ভাইবার কিছু ইয়া দিছি, অনেক কিছু লিখছি আজকে মোটামুটি। এগুলোতে কোনো কমেন্ট নেই, এগুলোতে কোনো ইয়া নেই, খালি একটা জিনিস করলে নেগেটিভ জিনিস লিখবে ইচ্ছা করে, আবার লিখবে স্যার আমি অনেক দুঃখিত। তুমি চালাকি শেখাও আমাদেরকে, মানে এগুলো করো না বাবা। 40 বছর এমনি এমনি হয় নাই, চুল এমনি এমনি পাকে নাই, বয়স 40 এমনি হয় নাই। এগুলো করো না, এগুলো করলে কিন্তু খবর আছে। একদম তোমাকে যে এগুলোর জন্য লাগাইছে তাকে সব আমি ধরে নিয়ে আসবো। এ ধরনের কাজ আমার স্টুডেন্টের সাথে করবা না। আমার বাচ্চারা পড়াশোনা করে, অনেক কষ্ট করে তারা ক্লাস করে, অফিস থেকে আমার অনেক ছেলে মেয়ে ক্লাস করে, অনেক ছেলে মেয়ে স্ক্রিনশট পাঠায়, স্যার দেখেন অফিসে আছি আপনার ক্লাস করতেছি। বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে না, তোমার ভবিষ্যৎ জাহান্নামে যাক, আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবে না। আমি আমার নিজের সন্তান আর আমার ছাত্রছাত্রীদের ব্যাপারে এক বিন্দু ছাড় দিব না কাউকে, এক বিন্দু ছাড় দিব না, এটা সিম্পল কথা। আমি বলে দিলাম, কিন্তু খুব ভদ্রভাবে বলে দিলাম, এবং আজকেই অ্যাকশন নেওয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি তোমাদেরকে বললাম যে অ্যাকশন সুন্দরভাবে নিব, খুব সিম্পল ভাবে এই কাজটা করবা না, একটা ছাত্রছাত্রীর ক্ষতি করবা না, খবরদার। কোনো ছাত্রছাত্রীর ক্ষতি করবে না, তোমরা নিঃসংকোচে সাজেশন পড়ো, নিঃসংকোচে স্যার তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা পড়ো, নিঃসংকোচে। যেখানে তোমাদের প্রবলেম হবে অব্র স্যার তোমাদের সাথে আছে। তোমরা অ্যাসাইনমেন্ট করছো, নোট করতেছো, আমাকে মেসেঞ্জারে পাঠাও, আমি দেখে দিব, সবারটা দেখে দিচ্ছি, অনেক স্টুডেন্ট পাঠাচ্ছে। সো এই জিনিসটা করো, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তোমরা পাবা। ভাইবা নিয়ে তোমরা চিন্তা করবে না, যতক্ষণ আমি আসি ভাইবাতে কি কি জিজ্ঞেস করে ওগুলো আস্তে 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 দিব, টেনশন করো না কেউ, ঠিক আছে? এটা তোমাদের বলে দিলাম। এবার আসো, আমরা অর্থের মূল্য পরিবর্তনের ধারণাটা ব্যাখ্যা করুন। অর্থের মূল্য পরিবর্তনের ধারণাটা ব্যাখ্যা করুন। হ্যাঁ, এটা একটু লেখাবো আমরা, সবাই একটু কষ্ট করে লেখো। প্রথমে খুব সিম্পল বলি, অর্থের মূল্য বলতে অর্থ দ্বারা আমরা যে জিনিসটা কেনাকাটা করি সেটাকে বোঝায়। আমরা যদি অর্থ দ্বারা কোনো কিছুকে কিনি, সেটাকে আহ, তোমার হচ্ছে অর্থের মূল্য বোঝায়। এখন আমরা অর্থের মূল্যের জন্য কি লিখতে পারি, একটু একটা লাইন লেখো। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দ্রব্য বা সেবার, দ্রব্য বা সেবার, দ্রব্য বা সেবার মূল্য বাড়লে বুঝতে হবে, মূল্য বাড়লে বুঝতে হবে অর্থের মূল্য কমে গিয়েছে। মূল্য বাড়লে বুঝতে হবে অর্থের মূল্য কমে গিয়েছে। দাঁড়িয়ে দাও। ঠিক আছে, তারপর লেখো, আবার দ্রব্য বা সেবার মূল্য কমলে, আবার দ্রব্য বা সেবার মূল্য কমলে, আবার দ্রব্য বা সেবার মূল্য কমলে বুঝতে হবে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি পারো কিনা। কয়েকজনকে, যে কোনো একজনকে প্রশ্ন করি, না পারলেও লজ্জার কিছু নাই, আমি বলে দিব, কোনো সমস্যা নাই। দেখি একজনকে প্রশ্ন করি, যে কোনো একজনকে। কে বলতে পারবা? যে কোনো একজনকে আমি প্রশ্ন করি, দেখি পারো কিনা, দেখি। আমাদের তৃষাকে প্রশ্ন করি, না পারলে সমস্যা নাই, আমি বলে দিব, কোনো লজ্জার কিছু নাই, আমরা চেষ্টা করি। তৃষা বলো, জি অর্থের স্যার। মূল্য বাড়লে ভালো না খারাপ, এটা শুধু বলো। অর্থের মূল্য বাড়লে মানুষের জন্য ভালো না খারাপ? আমার মনে হয় ভালো স্যার। আচ্ছা, অর্থের অর্থের মূল্য বাড়লে মানুষের জন্য ভালো, তাই তো? জি। আচ্ছা, তারপরে আর 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 কে আছে দেখি, আরেকজনকে দেখি। আমাদের তৃষার সাথে কথা বললাম, দেখি আমাদের সোহেলকে জিজ্ঞেস করি। সোহেল কি বলে, অর্থের মূল্য ভালো না খারাপ? সোহেল, সোহেল, অর্থের মূল্য বাড়লে ভালো না খারাপ? সোহেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ,
অর্থের মূল্য ভালো না খারাপ বাড়লে? সোহেল বলো। স্যার ভালো। ভালো। আচ্ছা, তার মানে অর্থের মূল্য বাড়লে, আচ্ছা আমাদের বিপ্লব বলছে সহনীয় মাত্রায় বাড়লে ভালো, অতিরিক্ত বাড়লে খারাপ। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলি। বিপ্লব উত্তরটা দিয়ে দিয়েছে। আচ্ছা, অর্থের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সেটা সব সময় ভালো হয় না, অনেক সময় সেটা খারাপ হয়। সহনীয় মাত্রায় হইলে সেটা ভালো, সহনীয় মাত্রায় হইলে এটা ভালো। এটা একটা ভাইবার কোশ্চেন, ক্লিয়ার কি না? এটা একটা ভাইবার কোশ্চেন, খুব সহজভাবে জিজ্ঞেস করলাম। দেখছো আমাদের বেসিকে কত দুর্বলতা আছে। হ্যাঁ, এটা একটা ভাইবার কোশ্চেন। সো এই জন্য তোমাদেরকে এরকম জিজ্ঞেস করব, না পারলে ভয়ের কিছু নাই, আমি বলে দিব। আচ্ছা লেখো, এরপর লেখো, দ্রব্য বা সেবার মূল্য কমলে বুঝতে হবে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্য বা সেবার মূল্য কমলে বুঝতে হবে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। অর্থের মূল্য বৃদ্ধি পেলেও, অর্থের মূল্য বৃদ্ধি পেলেও, অর্থের মূল্য বৃদ্ধি পেলে এক শ্রেণীর মানুষের উপকার হয় কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়। এক শ্রেণীর মানুষের উপকার হয় কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়। এক শ্রেণীর মানুষের উপকার হয় কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়। সাধারণ মানুষের ক্ষতি হয়। হ্যাঁ, এই লাইনটা লেখো। অর্থের ক্রয় ক্ষমতা দ্রব্য মূল্যের বিপরীত। অর্থের ক্রয় ক্ষমতা দ্রব্য মূল্যের বিপরীত। অর্থের ক্রয় ক্ষমতা দ্রব্য মূল্যের বিপরীত। ঠিক আছে, দ্রব্য মূল্যের বিপরীত। কেমন? আচ্ছা, এরপরে লেখো, অর্থের মূল্য, অর্থের মূল্য, অর্থের মূল্য অপেক্ষক, অর্থের মূল্য অপেক্ষক, অর্থের মূল্য অপেক্ষক আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ভিএম সমান এফপি, যেখানে পি সমান জিএম। ক্লিয়ার কিনা? ধরো এটা হলো 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? তারপরে আমরা লিখব ডিভিএম বাই ডিপি সমান ফাংশন অফ পি, এটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার দেন 0 হবে। তারপরে আমরা এখানে বলতে পারি ডিপি বাই ডিএম, ডিপি বাই ডিএম জি দিয়ে এম গ্রেটার দেন 0। এটা হলো সমীকরণ 2। ক্লিয়ার কিনা? আগে লেখো, তারপরে বুঝাচ্ছি আমি, তারপর আমি বুঝাচ্ছি। তারপর লেখো, এই ডিভিএম বাই ডিএম সমান সমান ফাংশন অফ পি এম 0, সমীকরণ 3। আগে এটা লেখো, তারপর আমি বলতেছি। আগে লেখে নাও, তারপর বলতেছি আমি। হ্যাঁ, ডি কে ডেল বলে, আমি ডেল বলি না, এমনি সংক্ষেপে বলছি আর কি। আঞ্জুমান ডি কে ডেল বলে, আমি ডেল বলি না, এমনি ডি বললাম। ক্লিয়ার কিনা?
এখানে লেখো এই ভিএম সমান অর্থের মূল্য ভিএম সমান লিখছো, এটা লিখছো? পি মানে হচ্ছে প্রাইস, সাধারণ মূলন্তর, এম সমান হচ্ছে অর্থের পরিমাপ, অর্থের পরিমাপ। আচ্ছা, এরপরে লেখো, এটা একটু লেখা শেষ করো, লেখা হলে ডান লেখো, তারপর আমি কিছু জিনিস লেখাবো। এটা হ্যাঁ, সাধারণ মূলন্তর লিখছি তো ফারা, সাধারণ মূলন্তর লিখছি তো, সাধারণ মূলন্তর লিখলাম না, এই যে। তারপর লেখো অর্থের মূল্যের পরিবর্তনের বিষয়টি, অর্থের যোগানের সাথে সম্পর্কিত। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বলতো অর্থের যোগান যদি বাড়ে মূল্য কি বাড়বে না কমবে? দেখি, আমি একটা প্রশ্ন করি, যে কোনো একজনকে জিজ্ঞেস করি, দেখি কে পারবা। দেখি পাতাকে জিজ্ঞেস করি। পাতা, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেউ না পারলে কোনো লজ্জা নাই, আমি বলে দিব। অর্থের জি মূল্য যদি বাড়ে, অর্থের দাম যদি বাড়ে, মূল্য বাড়বে না কমবে? স্যার, অর্থের দাম যদি বাড়ে স্যার তাহলে হচ্ছে আহ, মূল্য স্যার হচ্ছে কমে যাবে। কমে যাবে। ভেরি গুড, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, ভেরি গুড। এই তো সঠিক উত্তর দিয়ে দিছো, দেখছো? এই যে পারতেছো তোমরা, ভেরি সিম্পল। তোমরা অনেকে জিজ্ঞেস করো স্যার ভাইভাতে কি প্রশ্ন করবে, এগুলাই প্রশ্ন করবে ভাইভাতে। ভাইভাতে অত কঠিন স্যার প্রশ্ন আমি করবে না। আমি হচ্ছে আপনার ক্লাস করেছি 46তম বিসিএস এর ওই যে বাংলা কয়েকটা ক্লাস করেছি স্যার। আমি লাস্টে ওই যে ক্লাস বাসে ভর্তি হয়েছিলাম, হুম। ওখানে ক্লাস করেছি, অনেক ভালো ক্লাস করেছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার তোমার নামটাও পরিচিত পরিচিত মনে হচ্ছিল। আচ্ছা, এরপরে লেখো, এই লাইনটাই লেখো, অর্থের যোগান বাড়লে বা কমলে অর্থের মূল্য কমবে বা বাড়বে। অর্থের যোগান বাড়লে বা কমলে অর্থের মূল্য যথাক্রমে কমবে বা বাড়বে। অর্থের মূল্য যথাক্রমে কমবে বা বাড়বে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, দেশে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তাহলে কি ঘটে? দেখি, যে কোনো একজনকে জিজ্ঞেস করি, দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে কি ঘটে? যে কোনো একজনকে জিজ্ঞেস করি, দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে কি ঘটে? কে বলতে পারবা দেখি? দেখি মুদ্রাস্ফীতি আমাদের ঘটে। আমাদের মাহমুদা বলুক, মাহমুদা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি হয় বলো তো অর্থের যোগান বৃদ্ধি পেলে, মাহমুদা? স্যার, মুদ্রাস্ফীতি দেখা দেয়। ভেরি গুড। আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস বলছিলাম, মুদ্রাস্ফীতি ভালো না মুদ্রা সংকোচন ভালো, কারো মনে আছে? জি জি স্যার, স্যার। মুদ্রাস্ফীতি ভালো। কোনটা ভালো আর কোনটা খারাপ? মুদ্রা মুদ্রাস্ফীতি ভালো, মুদ্রা সংকোচন খারাপ। আর তোমরা মুদ্রা 90% গত ক্লাসে এই জিনিসটা ভুল করছিলা। আনমিউট করে দাও সবাইকে। হ্যাঁ, সবাইকে আনমিউট করে দাও। হ্যাঁ, এটা লাইনটা লিখে রাখো, দেশে অর্থের যোগান বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থের যোগান কম হলে, অর্থের যোগান বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থের যোগান কম হলে মুদ্রা সংকোচন দেখা দেয়। আচ্ছা, মুদ্রাস্ফীতি যখন হয় তখন মানুষের কি হয় এটা আমি বলে দেই, এটা তোমরা তোমাদের মতো করে লেখো। মুদ্রাস্ফীতি হলে মানুষের জন্য ক্ষতি,
মানুষ ইনকাম করতে পারে না, যেমন বাজার এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, তাই না? মুদ্রাস্ফীতি বেশি, আমরা গত ক্লাসে এটা নিয়ে ভালোভাবে পড়ছি। দ্রব্যমূল্যের দাম বেশি, সেজন্য মানুষের চলতে কষ্ট হয়। তার মানে যখন মুদ্রাস্ফীতি বাড়বে তখন সাধারণ মানুষের জন্য খুব ক্ষতি হবে। মুদ্রাস্ফীতি বাড়লে সাধারণ মানুষের জন্য অসম্ভব কি হবে, ক্ষতি হবে। সো মুদ্রাস্ফীতিটা কি করা যাবে না, বাড়ানো যাবে না। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ওকে, এখানে একটা নতুন প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আমি বাদ দিয়েছি ভুলে, ওই প্রশ্নটা একটু লেখো তো সবাই। এখানে একটা প্রশ্ন লিখতে হবে, এই প্রশ্নটা বাদ পড়ছে স্লাইড থেকে, এটা একটু লেখো। আমি বলে দিই মুখে, প্রশ্নটা লিখে নাও। অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব আলোচনা করো। অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব। অর্থের মূল্য পরিবর্তনের প্রভাব আলোচনা করো। ক্লিয়ার কিনা? প্রথমে লেখো অসম আয় বন্টন, পয়েন্টগুলো লেখাই দেবো শুধু। অসম আয় বন্টন, অসম আয় বন্টন এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা। এটা লিখে রাখতে পারবে না, নিজেরা লিখে নাও। অর্থনৈতিক অস্থিতিশীলতা লিখে ফেলো। অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক ও নৈতিক অপরাধ বৃদ্ধি পায়। সামাজিক ও নৈতিক অপরাধ বৃদ্ধি পায়। সামাজিক ও নৈতিক অপরাধ বৃদ্ধি পায়। পুঁজিবাদী দাপট বৃদ্ধি পায়। পুঁজিবাদী মানে যেমন ধরো চায়না, ওদের তো পুঁজিবাদী দাপ, ওরা যদিও সমাজতন্ত্রে বিশ্বাস করে, বাট দেখো সারা ওয়ার্ল্ডের মার্কেটটা তারা দখল করতেছে। সো আবার আমেরিকাও সারা ওয়ার্ল্ডের মার্কেটটা দখল করতে যাচ্ছে, এটাও একটা পুঁজিবাদী দাপট। এখন তো সব সারা ওয়ার্ল্ডে সমাজতান্ত্রিক বলো আর পুঁজিবাদী বলো, সব জায়গায় কিন্তু মানুষ দাপট দেখানোর চেষ্টা করে, অ্যাটাক করার চেষ্টা করে। তোমাদেরকে, তোমাদের ব্যাচে বলছি না, কোন ব্যাচে বলছি আমার খেয়াল নাই, এটার কথা কি কোনো কিছু বলছিলাম তোমাদের ব্যাচে? ওই যে ওয়ান বেল্ট ওয়ান রোডের কথা, চীন, যদিও চীন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, বাট তারা যে এই কাজটা করতেছে, এটা কি বলছিলাম তোমাদের ব্যাচে এটা নিয়ে কোনো কিছু? ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা দিলে তোমরা একটা জিনিস বুঝতে পারবো। আমি কি বলছিলাম তোমাদের ব্যাচে এটা? আচ্ছা, তোমাদের ব্যাচে বলছি, তাহলে এটা ওই যে এটা হলো খুব সিম্পল। চায়না চাইতেছে সবকিছু তার নিজের আন্ডারে কি করার, নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সো এটা একটা খুব সমস্যা। হ্যাঁ, এটা একটা অনেক বড় একটা প্রবলেম। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমরা একটু লিখে ফেলি। এর পরের পয়েন্টটা হচ্ছে শোষণ প্রক্রিয়া। শোষণ প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া, শোষণ প্রক্রিয়া, শ্রেণী বিভাগ। জাস্ট পয়েন্টগুলো লেখা দিই। শ্রেণী বিভাগ ক্রিয়েট হয়, মানুষের মানুষের শ্রেণী বিভাগ বা সমাজের শ্রেণী বিভাগটা কি হয়, ক্রিয়েট হয়। শ্রেণী বিভাগ। রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে, রাজনৈতিক অস্থিতিশীলতা, এটাও লিখে নাও। রাজনৈতিক সমস্যা বাড়ে, রাজনৈতিক সমস্যা বাড়ে, রাজনৈতিক সমস্যা বাড়ে। ঠিক আছে, আর কি লেখা যায় বলো তো? দুই একটা পয়েন্ট আমার মাথা থেকে আর আসতেছে না। দুই একটা পয়েন্ট বলো তো, আর কি মনে হয় তোমাদের? দেখি তোমরা দুই একটা পয়েন্ট পারো কিনা। বলতে পারবো আর দুই একটা পয়েন্ট? বাকি দুই একটা পয়েন্ট নিজেরা লিখে নিও নিজেদের মতো করে। সবকিছু আমার মাথা থেকে আসবে। এই যে পুঁজিবাদীদের দাপট, এটা বললাম তো, পুঁজিবাদীদের দাপট তো বলছি। বাকি দুই একটা পয়েন্ট নিজেরা কি করো, লিখে নিও। ঠিক আছে, দেখো এখানে এই প্রশ্নটা দেখি এবার আমরা। আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলী সম্পাদন করতে একটি অর্থের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আমরা অর্থের কার্যাবলী যে করব সেখানে কি কি গুণ থাকবে? গ্রহণযোগ্যতা থাকতে হবে। অর্থের কার্যাবলী সম্পাদন করতে একটি অর্থের কি কি গ্রহণযোগ্যতা? সারা পৃথিবী ব্যাপী, আরে খোদা, সারা পৃথিবী ব্যাপী ডলারের গ্রহণযোগ্যতা বেশি।
তার মানে অর্থকে, তুমি যদি অর্থ দ্বারা কাজ করতে চাও, তোমার দেশের যে অর্থ সেটার গ্রহণযোগ্যতা বাড়াইতে হবে। বহনযোগ্যতা, বহনযোগ্যতা বলতে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ, তোমার যে অর্থটা, সেই অর্থটা যাতে কারেন্সিটাকে যাতে রেসপেক্ট করে অন্য কান্ট্রি, বহনযোগ্যতা, যে কোনো কিছু পারচেস করার অ্যাবিলিটি যাতে থাকে, সেটা করতে হবে। স্থায়িত্ব, হ্যাঁ, তোমার কারেন্সির স্থায়িত্ব যাতে কি হয়, ভালো হয়, ঠিক আছে। বিভাজ্যতা, তোমার কারেন্সির যাতে দাম না কমে। সমজাতীয়, মানে তোমার যদি প্রতিযোগী কারেন্সি থাকে, এমন কোনো কারেন্সি থাকে যে কারেন্সি অন্য কারেন্সির সাথে তোমার লেনদেনের মানটা যদি সমান হয়, তাহলে তোমাকে এমন কিছু মেকানিজম করতে হবে যাতে তোমার কারেন্সির মূল্যটা অন্য কারেন্সি থেকে কি করে, বাড়ে। ধরো লিরা, ধরো লিরা একটা মুদ্রা, শিলিং একটা মুদ্রা। এখন এই লিরা শিলিং মুদ্রার মান একই, তাহলে তখন লিরা শিলিং এর মধ্যে এমন কোনো মেকানিজম করতে হবে যাতে যে কারো একজনের মুদ্রার গ্রহণযোগ্যতা কি হয়, বাড়ে। ওকে, এরপরে আমরা দেখি হলো সহজে চিহ্নিতকরণ। যেমন আমাদের মুদ্রা দেখলে আমরা চিনি, আমাদের মুদ্রার একটা বিডিটি লেখা থাকে আমাদের মুদ্রার আগে, বিডিটি, তাই না? আমাদের কারেন্সি দেখে বোঝা যায় সহজে, যাতে যে কোনো মুদ্রাকে কি করা যায়, তোমার হচ্ছে চিহ্নিতকরণ করা যায়। নমনীয়তা, ইজি ভাবে যাতে তোমার সেইটাকে তুমি কি করতে পারে, চেঞ্জ করতে পারে। সহজে প্রাপ্যতা, টাকা সহজে যাতে পাওয়া যায়, বা মুদ্রাটা সহজে যাতে কি হয়, বা অর্থটার যোগান যাতে সহজে পাওয়া যায়। সম্পদের অপচয় কম হয়, সম্পদের কম অপচয় হয়, সম্পদের যাতে অপচয় কি হয়, কম হয়। ঠিক আছে, এইভাবে করে নিজেরা নিজেরা এই পয়েন্টগুলো লিখবে। এগুলো নিয়ে বেশি বিশ্লেষণ করতেছি না, কারণ এগুলো আসলে মোটামুটি ভাবে পয়েন্টগুলো জানা থাকলে হয়। একটা স্ক্রিনশট দাও, এটা একটা স্ক্রিনশট দাও সবাই, এটা একটা স্ক্রিনশট দাও। ঠিক আছে, অসুবিধা নেই, দাও। এটাকে একটা স্ক্রিনশট দাও, এটাকে একটা স্ক্রিনশট দাও। আচ্ছা, তোমাদের একটা কমন প্রশ্ন বলি, অনেকে প্রশ্ন করতেছো যে স্যার ক্লাসে বলে দেয় আজকে যে স্যার আমরা আসলে কয়টা পয়েন্ট লিখবো, কি লিখবো। এটা নিয়ে আমাকে বেশ কিছু মেসেজ তোমরা করছো। এটা আমি প্রথম ক্লাসে বলছি, সেকেন্ড ক্লাসে বলছি কিনা আমার খেয়াল নাই। সেটা হচ্ছে আমাদের 10টা প্রশ্ন হবে, সেখান থেকে আমাদেরকে যদি 5টা প্রশ্ন দিতে হয়, সেখানের মধ্যে দেখা গেছে প্রশ্নগুলোর ভিতরে আমাদের ভাগ থাকবে, তাই না? আমরা সবাই জানি প্রত্যেকটা অথবা থাকবে, সে অথবা থেকে দিতে হবে। সো যেহেতু ভাগ থাকবে, সেগুলো তোমরা লিখতে পারবা, এখানে কোনো অসুবিধা নাই, যেটা সহজে লেখা যায়। প্রশ্নের মান অনুযায়ী লিখবা। 7 মার্কের একটা প্রশ্ন আসলো, তুমি 5 পাতা লিখলা, কোনো দরকার নাই তো। 7 মার্কের প্রশ্ন 7 মার্কের মতো লেখো, এটা তো তোমার 15 মার্কের প্রশ্ন না। সাথে এখন দেখো একটা প্রশ্নের মধ্যে 7 থাকতে পারে, 3 মার্কের সংজ্ঞার জন্য 3 থাকতে পারে, আরেকটার জন্য 5 থাকতে পারে। ধরো 3টা পার্টের প্রশ্ন আসলো, তুমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো লেখো মান সুন্দর করে। আর এই প্রশ্নগুলো বাসায় তুমি লেখার অভ্যাস করতে পারো, অথবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি না যে আমি পরীক্ষায় প্রশ্ন দিলে সামনে থেকে, এখন আমি একটু প্রেশার কম দিচ্ছি, ওইখানে লিখে দিব যে কত মার্কের এবং কত সময়ের মধ্যে তুমি লিখবা, সেটা আমি লিখে দিব। এখন এটার মধ্যে তোমার অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি অনেস্ট ভাবে ওটা আমাকে দিতে পারতেছো না কিনা। অনলাইনের সবই ভালো, একটা জিনিস হচ্ছে অনেস্টি মেনটেন করা লাগে, কারণ তোমাকে তো, তুমি একটা প্রশ্ন যদি অনেকক্ষণ লিখো, আমি কিভাবে বলবো যে তুমি আসলে লিখছো কিনা। তো এটা বিশ্বাসটা রেখে আমাকে দিতে হবে, আমাকে খুশি করে লাভ নেই, তোমার একদম টু দা পয়েন্ট। আমি যদি প্রশ্নটার পাশে, আমি কত ক্লাসের অ্যাসাইনমেন্টটা বলি না, আমি যদি প্রশ্নটার পাশে দিয়ে দেই 10 মিনিট, তুমি 10 মিনিটে যতটুকু লিখো অতটুকু দিতে পারবা। তোমরা কিন্তু সবারই পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, প্রবলেম যেটা হবে তোমাদের লেখার হাত স্লো হবে। এই যে আনারুল একটা কম ইয়ে করছে, আমি দেখলাম আমার ব্যাচে আনারুল লিখলো যে প্রচুর পরিমাণ লেখার জন্য বললো আনারুল। সো যত লিখবা তত হাত চালু হবে। হ্যাঁ, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ, ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে। শুধু লেখাটা ভালো লিখতে হবে, না লিখলে হবে না। আর জটিল করে চিন্তা করার কিছু নাই, জটিল করে চিন্তা করার কিছু নাই। অনেকে আমাকে দেখি হলুদ কলম, কালো কলম, এত ভেজাল করো কেন? সুন্দর একটা কলম দিয়ে লেখো না, কালো কালারের কলম অথবা নীল কালারের কলম, নীলের মধ্যে অন্য বিভৎস নীল ইউজ করো কেন তোমরা? মাঝে মাঝে আমি দেখি বিভৎস নীল ইউজ করো, সবুজ কালার, একজন আবার লাল কলম দিয়ে সংজ্ঞা লিখে পাঠাইছে আমাকে। আমি তো দেখে আতঙ্কিত হয়ে গেছি, মনে হয় যে আল্লাহ রে আল্লাহ, লাল কলম দিয়ে লিখছো কেন? আমাকে আবার লিখছে যে স্যার লাল আমার খুব প্রিয় রং। আমি করে বাবারে বাবারে, আমাকে মেসেঞ্জারে সে লিখছে স্যার লাল আমার খুব প্রিয় রং। তো আমার পাশে আমার এক জুনিয়র মেয়ে কলিগ বলতেছে যে স্যার হাসতেছেন কেন? আমি বললাম হাসতেছি অন্য একটা কারণে, লাল নাকি তার খুব প্রিয় রং। তো লাল প্রিয় রং আব্বা, লাল প্রিয় রং হওয়া খুব ভালো, আল্লাহর হস্তে খাতার মধ্যে লাল রং দিয়ে আপনাকে কে কইছে? আমাকে নোট পাঠাইলেও একবারে পরীক্ষার মতো পাঠাবেন, আপনাকে এই যে লাল প্রিয় রং, নীল প্রিয় রং, এসব প্রিয় মিয়র দরকার নেই, ঠিক আছে?
তাও এটা একটা মেয়ে হলে বুঝতাম এটা একটা ছেলে, এর বলে লাল প্রিয় রং। তো যাই হোক, পাঠাইছো ভালো কথা। ব্লু কালারের পেন ইউজ করবা, ব্লু কালারের। ক্লিয়ার? অনেকে অনেক কথা বলতে পারে, আমি এগুলো পছন্দ করি না। সুন্দর করে লিখবা, সময় কম, যদি হাইলাইট করতে চাও ব্লু কালার দিয়ে একটা হাইলাইট করে দিবা, ঠিক আছে? আর পেন্সিলের লেখো যে একটু গাঢ় পেন্সিল নাও না কেন, ওই যে তুমি যখন গ্রাফগুলো আঁকো বা চিত্র চার্টগুলো আঁকো, সেখানে একটু সুন্দর করে চিত্র যখন দিচ্ছ একটু গাঢ় করে দাও না। গাঢ় করে দিলে তাইলে তো বোঝা যায়। যেমন অনেকেরটা আমি পড়তে আমার অনেক কষ্ট হয়, চিত্র ঠিক আছে নাকি বেঠিক আছে, ওগুলো আবার আমার মোবাইলে ডাউনলোড করে চিত্রগুলোর মধ্যে আবার আমি ইয়ে দিয়ে ঠিক করি, তখন আমার খুব ঝামেলা হয়, বোঝাই যায় না যে ও কি লিখছে, ঠিক আছে? তো তখন ওই খাতাটা পড়ার প্রতি আগ্রহ কমে যায়। মানে ধরো একটা ছেলে বা একটা মেয়ে আমাকে খাতা দিচ্ছে, এখন আমাকে এত ভালো লাগে বলে, একে তো সামনাসামনি নয়, খাতাগুলো তোমরা দিচ্ছ, এটাকে ডাউনলোড করা লাগে আমার মোবাইলে, তারপরে পড়তে পড়ে 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 তারপর দেখা লাগে, অথবা বড় করে দেখা লাগে। এখন তোমার যদি ওইটা সুন্দর করে তুমি না দাও, আমার কি ভালো লাগবে বলো? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কেমন? তার মানে হচ্ছে আমাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা সুন্দরভাবে লিখবো, টাইম মেনটেন করব, প্রশ্নের মান বুঝে আমরা কি করব, লিখবো। ক্লিয়ার কিনা? প্রশ্নের মান বুঝে আমরা লিখবো, ঠিক আছে? ওকে, দেখি একজন হাত উঠেছে, ও সম্ভবত কিছু নিয়ে বলবে আমাকে। ওপো নামর, দেখি ওপো CPH2387, তোমার নাম নাই বলো, তাই তোমাকে ওপো বলে ডাকলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি কলি। হ্যাঁ বলো, ভালো আছো কলি? কলি তোমার নাম? জি স্যার। জি স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ কলি ভালো বলো। আছি স্যার, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি বোন। স্যার এই ছেলের কাছ থেকে আসলাম, ক্লাসে অ্যাটেন্ড হইতে পারি নাই, দেরি হয়ে গেছে অ্যাটেন্ড হইতে হইতে। স্যার ওই চিত্রগুলোর তো একটু সমস্যা ছিল, ওগুলো কি একটু সলভ করে দেওয়া যাবে? আচ্ছা, কিসের চিত্র? স্যার ওই যে ওকান বিধি, তারপর কেইন্সের পরম সিদ্ধান্ত, আর এই গত ক্লাসের যেটা ওখান অ্যাসাইনমেন্ট বিধি আজকে দিয়েছিলেন। দিছি তো গ্রুপে আমি। স্যার ওটা চিত্র দিছেন? হ্যাঁ, ওখান বিধি নোট দিছি না রে আজকে সবাইকে, ওখান বিধি নোট দিয়ে দিছি তো আজকে গ্রুপে আমি। ও স্যার আমি তো ওইটা দেখি নাই। বাসায় পড়ো, না পড়লে না বুঝলে আবার আমি বুঝাই দিব। আস্তে আস্তে ধারাবাহিক ভাবে দিব, তোমরা আরো, আমার কাছে লেখা আছে সবকিছু, কোনটা কার কোনটা লাগতেছে আমি জানি। আমি আরো, অনেকে তো আবার মাশাআল্লাহ অলস, একজন আমাকে লিখছে, স্যার আমাকে সব নোট করে দেন। আমার পক্ষে কি সম্ভব তোমার সব বসে বসে নোট করার? আরেকজন আবার আমাকে লিখছে, স্যার আমার জি স্যার। খুঁজতে অনেক কষ্ট হয়। আমি কই মাশাআল্লাহ, খুঁজতে নাকি অনেক স্যার, কষ্ট হয়? মাঝে মাঝে এগুলো দেখলে আমার মনে হয় যে আমার ছোট বোনের ভূত মনে হয় এদের মধ্যে ভরা ভর স্যার করছে। একটু মানে চিত্রগুলো একটু আজকে একটু দেখাই দিলেই আর কি হয়ে যেত একটু। হ্যাঁ, সেগুলো একটু দেখাই দিব আমি, ভালো। অসুবিধা নাই, সেগুলো আমি দেখাই দিব, অসুবিধা নেই, কিন্তু আগে তো পড়তে হবে। না স্যার স্যার পড়া যদি জি আরেকজন স্যার। লিখছে, স্যার ওকান বিধির পিডিএফটা অনেক বড় স্যার, তাই আমি কি করতাম, এটা ছোট করতাম কেমনে? আমি প্রশ্ন বড় হলে বড় হবে না? স্যার 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 মুদ্রাস্ফীতির ফাঁকটা একটু চিত্র রেখে যদি একটু দেখাই দেন স্যার এখন। মুদ্রাস্ফীতির ফাঁক নোট পাবা 2-1 দিনের মধ্যে, তারপরে স্যার একটু ওইটা পড়াই দেবো। মুদ্রাস্ফীতির ফাঁক, ওকান বিধি, এগুলো আমি পড়াই দেবো চিত্র। তোমরা পড়তে থাকো, আমি নোটটা দিয়ে নেই, নোটটা পড়ো, নোটটা পড়ার পরে না বুঝলে ওগুলো ক্লাস নিবো আমি আবার, ঠিক আছে? জি স্যার। সমস্যা নেই, মুদ্রাস্ফীতির ফাঁক নোট আমি লিখতেছি, ওইটা হইলে আমি দিয়ে দিচ্ছি নোট গ্রুপে। জি স্যার। স্যার ঠিক নোট আছে, পড়ে বুঝবো, ওইটা চিত্র একটু আইকে দেখাই দিলে ভালো হতো না? চিত্র আইকা দেখাই দিব রে বাপ। আগে নোটটা দেই, আগে নোটটা পড়ে দেখো, নাইলে আগে নোটটা পড়ো, নোটটা পড়ে প্রশ্ন আসবে মনে, তারপর আমাকে ক্লাসে প্রশ্ন করো, ঠিক আছে? জি স্যার। জি কারণ স্যার, আমি থ্যাংক ইউ। এখন বলে দিলাম, তোমাকে দেখাই দিলাম, আবার ভুলে যাবো তো, কতক্ষণ আগে পড়ে তারপরে অনেক প্রশ্ন আসবে, পড়ার পরে তারপরে প্রশ্নগুলো করবা, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখি আমাদের মোস্তফা হাত উঠাইছে। মোস্তফা কি খবর রে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কি খবর মোস্তফা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। স্যার ওই যে একটা বিষয় পড়তে গিয়ে সকালে এই যে আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলী আলোচনা, হ্যাঁ, স্যার যেমন আমি ফিজিক্সে আমরা পড়ি যে স্থিতিশীল বা গতিশীল, চলমান বা স্থির ধারণা, কিন্তু স্যার ওই যে স্থিতিশীল, অর্থের স্থিতিশীল কার্যাবলী আর হুম। অর্থের গতিশীল কার্যাবলী, মানে বাস্তবে চিন্তা করে তো মিলাতে পারতেছি না স্যার। এই যে কাজগুলা করে এগুলো হচ্ছে স্থিতিশীল বা এগুলো হচ্ছে গতিশীল, একটু উদাহরণ দিয়ে যদি স্যার একটু কাইন্ডলি। অস্থিতিশীল কার্যাবলী বলতে তুমি ভেরি সিম্পল, তুমি ধরো যে অর্থটা তুমি ফিক্সড রেগুলার অ্যামাউন্ট তুমি পাইতেছো, এটা হলো স্থিতিশীল কার্যাবলী। যেমন ধরো আমি আমার অফিস থেকে যে বেতনটা পাই, আমার জি ব্যাংকের স্যার। থেকে রেগুলার আমি একই বেতন পাই, এবং একই কাজ আমি কি প্রতি বছরে ধরো আমার বেতন ধরো 100 টাকা, আমার কি প্রতি মাসে কোনো মাসে 105 টাকা, 120 টাকা, 130 টাকা আসে? সবসময় একই টাকা আসে, 100 টাকা, ওইটা দিয়ে আমি আমার সংসার চালাই, তাহলে ওইটা হলো অস্থির স্থিতিশীল অবস্থা। আর গতিশীল আর অবস্থা হচ্ছে যখন ওই অর্থটাকে আমি আমার আরো আয়ের সাথে ব্যয় করব, খরচ করব, সেটাকে আমি গতিশীল অবস্থা বলতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ।
খুব সিম্পল উদাহরণ। তুমি যদি বই পড়ো তাহলে দেখবা যে এগুলো তো অনেক কঠিন দেওয়া আছে। তোমাদের মধ্যে হ্যাঁ স্যার রিকোয়েস্ট করছে যে তোমাদেরকে মেসেঞ্জারে লিখছে তোমাদেরকে নাকি আমি অনেক বেশি এক্সাম্পল দেই, এক্সাম্পল কম দিতে। তো আমি জীবনে এই প্রথম শুনছি যে এক্সাম্পল নাকি কম দিলে ভালো। আল্লাহ রাস্তায় আমি জানি না বাপ। তো তোমাদের কাছে ওই কি যে মনে স্যার হয় এক্সাম্পল দিলে ভালো না খারাপ, এটা আমাকে একটু বলো। স্যার দেখি আমি যেমন এই তোমাদের যে কমেন্ট গুলো নাম সহ স্যার বলি। স্যার এই যে আপনি প্রশ্নের উত্তরটা দিলেন, আমি তো স্যার অনেকবার পড়ছিলাম, পড়ে আমার কেমন যেন অশান্তি কাজ করে যে কিছুই বুঝতেছে না। তো হ্যাঁ এখন দুই কথায় বলে দিলেন, আমি এখন পুরো প্রশ্নটাই বুঝি যে আসলে স্যার এটা এইভাবে না এইভাবে। আচ্ছা, তো আসলে অনেক কিছু হয় কি, শোনো তোমরা টিচারকে যদি তার মতো করে পড়াইতে দাও তাহলে টিচার তোমাকে ভালো আউটপুট দিবে। বুঝতে পারছো? এক্সাম্পল দিলে ভালো, এক্সাম্পল দিলে মানুষ বুঝতে পারে সব। এই যে যেমন আমাকে মোস্তফা কামাল যে প্রশ্নটা করলো, তোমাদের এরকম হয় না অনেক কিছু বাসায় পড়তে গেলে মনে থাকে না, তাই না? এটা সবারই হয়। এক্সাম্পল দিলে হয় কি জিনিসটা সংক্ষেপে ব্রেনে ঢুকে যায় অনেক বেশি। ক্লিয়ার কিনা? এটা আর কি। ওকে, ও থ্যাংক ইউ। মাসুম দেখি না রে। আচ্ছা, ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো। ব্যাংকের শ্রেণী বিভাগগুলো বলি, খুব সংক্ষেপে বলবো। ব্যাংকের শ্রেণী বিভাগগুলো যেমন ধরো আচ্ছা, যেমন ধরো ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে, যেমন মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ, হ্যাঁ, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক। হ্যাঁ, ব্যাংকের মালিকানা আছে আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যাংক 6টা, ঠিক আছে। সরকারি ব্যাংক সরকারের নিয়ম অনুযায়ী চলে সবাই। সরকারি ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংক, এই সবগুলো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলে, ঠিক আছে, আমাদের দেশের ক্ষেত্রে। তো আমরা সারা পৃথিবীতে দেখতে পাই যে এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছি না, সারা পৃথিবীর প্রেক্ষাপটে বলতেছি। ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, আধা সরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। 4 ধরনের ব্যাংক হয় আর কি সারা পৃথিবীতে: সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত। হ্যাঁ, আধা সরকারি বলতে অনেক ব্যাংকের মালিকানা সরকারেরও থাকে বিশ্বের অনেক দেশে, আবার ব্যক্তি মালিকানাও থাকে, জয়েন্টলি থাকে, এটাকে আধা সরকারি ব্যাংক বলে। অনেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক, ঠিক আছে। এরকম অনেক ব্যাংক আছে, যেমন ধরো এগুলো আমরা পড়াই না, তোমাদের এখানে এই অর্থনীতিতে আসে না, আমরা অন্যখানে পড়াই। যেমন ব্যাংকের অর্থনীতি যখন আমি ক্লাস নেই ব্যাংকের অর্থনীতির, সেখানে আমি পড়াই। ব্যাংক অনেক ধরনের আছে, যেমন ধরো ইউনিট ব্যাংক আছে, ইউনিট ব্যাংক আছে, ব্রাঞ্চ ব্যাংক আছে, ঠিক আছে। অনেক ধরনের ব্যাংক আছে পৃথিবীতে, ইউনিট ব্যাংক, ব্রাঞ্চ ব্যাংক, এগুলো তোমাদের লাগবে না, জাস্ট একটু জানার জন্য বলি, তাইলে অবাক হবা। ইউনিট ব্যাংক হচ্ছে পৃথিবীতে যে ব্যাংকগুলো একটা মাত্র শাখা থাকে তাকে ইউনিট ব্যাংক বলে। এবং পৃথিবীতে ইউনিট ব্যাংক হচ্ছে তোমার আমেরিকাতে সবচেয়ে বেশি। কয়েক বছর আগে দেখবে আমেরিকাতে প্রচুর পরিমাণে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এটাকে ইউনিট ব্যাংক বলে। একটা মাত্র শাখা থাকলে সেটাকে ইউনিট ব্যাংক বলে, ঠিক আছে। এবং এই ধরনের হচ্ছে ইংল্যান্ডে, হ্যাঁ সরি আমেরিকাতে। আর ব্রাঞ্চ ব্যাংকিং, যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রাঞ্চ ব্যাংকটা অনেক বেশি, প্রচুর ব্রাঞ্চ, মানে আমাদের বিভিন্ন ব্যাংকের যে বিভিন্ন ব্রাঞ্চ থাকে এটাকে ব্রাঞ্চ ব্যাংকিং বলে। পৃথিবীতে ব্রাঞ্চ ব্যাংকিং সবচাইতে বেশি হচ্ছে ইংল্যান্ডে। তো আমি এটা পড়ার সময় অনেক জিনিসটা সিকোয়েন্সটা চিন্তা করছি যে আসলে এই যে ব্রাঞ্চ ব্যাংকিংটা এটা আমাদের দেশে কেন হলো, কারণ আমরা এক সময় উপনিবেশ ছিল ব্রিটিশরা, সো ব্রিটিশদের অনেক কিছু আমরা অ্যাডপ্ট করি, সো এই জন্য আমাদের দেশে দেখা গেছে ব্রাঞ্চ ব্যাংকিং আছে। আরেকটা আছে মিক্সড ব্যাংকিং বলা হয় এটাকে। মিক্সড ব্যাংকিং মানে হলো যেই ব্যাংকটা তোমার হচ্ছে ইউনিট ব্যাংক এবং ব্রাঞ্চ ব্যাংকের সমন্বয়ে যে ব্যাংকটা, এটাকে মিক্সড ব্যাংকিং বলে। ক্লিয়ার কিনা? ঠিক আছে। তারপরে আরেকটা আছে গ্রুপ ব্যাংকিং। পৃথিবীতে অনেক বড় বড় শিল্প গ্রুপ আছে যারা তোমার হচ্ছে বিভিন্ন ব্যাংকের মালিক, ওরা শুধুমাত্র ব্যবসা করার জন্য ওই ব্যাংকগুলো করে। আমাদের দেশে নাই এটা, যদি আমাদের দেশে এসালম গ্রুপ অনেকগুলো ব্যাংকের মালিক, বাট ওইটাকে গ্রুপ ব্যাংকিং বলে না। বাট এটাও এক প্রকার গ্রুপ ব্যাংকিং মতো, বাট গ্রুপ ব্যাংকিং বলে না। সো ওইটা একটা আছে গ্রুপ ব্যাংক। সো ইউনিট, ব্রাঞ্চ, মিক্সড, গ্রুপ, এরকম অনেক ধরনের ব্যাংক আসলে আছে। এগুলো আমি যখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এডির রিটেনের যখন আমি ক্লাস নেই তখন এগুলো পড়াই, তখন এগুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসো কাজের প্রকৃতির ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। যেমন কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এটা কিন্তু তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা একটা কমন প্রশ্ন। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? আমাকে জীবনে বহুবার আমি এই প্রশ্নটা পাইছি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? তোমার এই প্রশ্ন বহু জায়গায় প্রশ্ন করে। কিছুদিন আগে আমি কিছুদিন আগে, এখন কোন মাস, গত বছরের ফেব্রুয়ারিতে আমি তোমার একটা ইসলামী বেসরকারি একটা ইসলামী ব্যাংকে আমি ভাইবা দিছিলাম, অনেক হাই পোস্টে।
তো সেখানে পরে আমি জয়েন করি নাই, আমি আমার এখানেই থেকে গেছি। ওইখানেও আমাকে প্রশ্ন করছে যে ব্যাংকিং বিভিন্ন আমাদের ইন্টারভিউগুলো তো আসলে মানে তোমাদের মতো ওইরকম হয় না, ডিফারেন্টলি হয়। আমরা যেহেতু মোটামুটি একটা পজিশনে আছি, আমাদেরকে একটা জায়গায় বসে গল্প করে বা চা খাইতে খাইতে আমাদের ইন্টারভিউগুলো হয়। তো ওইখানে আমাকে এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন করছে, সেন্ট্রাল ব্যাংক নিয়ে আপনার ইয়ে আছে বা পিপল ম্যানেজমেন্ট নিয়ে, এই জিনিসগুলোতে প্রশ্ন করছে, অনেক অনেক প্রশ্ন করছে ভদ্রলোক। ঠিক আছে। সো আমি আমি ছিলাম একজন, ন্যাশনাল ব্যাংকের একজন ছিল, আমি জয়েন করি নাই, পরে আমার বস রেখে দিচ্ছে, আমাকে যেতে দেয় নাই। তো ন্যাশনাল ব্যাংকের যে ভদ্রলোক ছিলেন উনি জয়েন করছিলেন আমাদের 5 জনের মধ্যে। ফার্স্ট আমি ছিলাম, সেকেন্ড আরেকজন ছিল, তারপরে আরো। তো ফার্স্ট আমি জয়েন করি নাই, সো উনি জয়েন করছে, ভদ্রলোক জয়েন করছে। সো আমি দেখলাম যে এই প্রশ্নগুলো আমি এখনো অনেক জায়গায় ভাইবা, আমার স্টুডেন্টরা যখন ভাইবা দেয় বিভিন্ন জায়গায়, আমি এখনো জিজ্ঞেস করি বিভিন্ন জায়গায় ভাইবা দিলে যে তোমাদের কি প্রশ্ন করছে, কি জিনিসগুলো করছে। সো এই প্রশ্নগুলো আমি ওদেরকে জিজ্ঞেস করি, কারণ হচ্ছে একটা ছেলে বা মেয়ে আসলে চাকরি পাওয়ার জন্য ক্যাপেবল কিনা সেটা নির্ভর করে তার ভাইবার উপরে। সো এই জন্য আমি সবসময় ভাইবার উপরে গুরুত্ব দিই, যে ভাইবাটা আসলে কেন ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই জায়গাটাতে গিয়ে তোমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন করবে এই জায়গাটাতে গিয়ে, এবং যখন তুমি এখানে পারবে না, তার মানে কি তুমি অনেকগুলো স্টেপ পার হওয়ার পরে তুমি আটকে গেছো, তুমি বলতে পারতেছো না। সো এই জন্য তোমার ওই যে বেসিক বিষয়টা বলি না আমরা, যে বেসিক এবং ফুল পুরো জিনিসটা কেন লাগে, তোমাকে ছোট ছোট কিছু প্রশ্ন করবে, তোমাকে এই ছোট ছোট প্রশ্নগুলোর মধ্য দিয়ে তোমার থেকে আসলে মেইন বিষয়টা বের করার চিন্তা করবে, যে আসলে তুমি এই ছোট ছোট জিনিসগুলো পারো কিনা। ঠিক আছে। সো এই জন্য নিজের ভাইবার এই জিনিসগুলো রাখার চেষ্টা করবা। ক্লিয়ার কিনা? কিছু বলবেন? আচ্ছা আচ্ছা। তারপরে বাণিজ্যিক ব্যাংক আছে। বাণিজ্যিক ব্যাংক বলতে ওই যে যেগুলো ব্যবসা করে সবগুলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক, আমাদের জনতা ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। তারপরে শিল্প ব্যাংক আছে, শিল্প ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে। হ্যাঁ, কৃষি ব্যাংক, আমাদের কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, যেটা কদিন পরে মার্জ হয়ে যাইতেছে এক্সিম ব্যাংকের সাথে। তারপরে হচ্ছে তোমার এরকম অনেকগুলো ব্যাংক আছে আমাদের দেশে। তারপরে কৃষি ব্যাংক তো তোমরা সবাই জানো, সমবায় ব্যাংক আছে, বিনিময় ব্যাংক আছে, শ্রমিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, ভোক্তার ব্যাংক, উন্নয়ন ব্যাংক, পুঁজি বিনিয়োগ ব্যাংক। হ্যাঁ, ব্যাংকে বিভিন্নভাবে কি করা যায়, ভাগ করা যায়। ক্লিয়ার কিনা? তারপর অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়নে যেমন সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠনটা খুব ইম্পর্টেন্ট। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কি, এটা একটা কমন প্রশ্ন ভাইবার তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, যে আপনি অর্থনীতির স্টুডেন্ট, ধরো তুমি ব্যাংকে চাকরি ইন্টারভিউর জন্য গেছো, তোমাকে প্রশ্ন করবে যে বাণিজ্যিক ব্যাংক, যে আপনি বাণিজ্যিক ব্যাংকের চাকরি করতে আসছেন, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কি? লোন দেওয়া এবং হচ্ছে ইয়ে করা, কি বলে, সঞ্চয় বৃদ্ধি করা। কারণ সে তোমার থেকে লোন ডিপোজিট নিবে তোমার থেকে, ডিপোজিট নিবে তোমার থেকে ধরো 10%-এ, আর সে লোন দিবে হচ্ছে 12%-এ, মাঝখানে 2% তার লাভ, সুদ। ঠিক আছে। সো সঞ্চয় বৃদ্ধি করে, এটা তার একটা লাভ, মূলধন গঠন করে। আচ্ছা, তারপরে মূলধনের লাভজনক বিনিয়োগ করে, বিভিন্ন মূলধনের লাভজনক বিনিয়োগ করে। যেমন ব্যাংকগুলা যেখানে তার প্রফিট হয় সেখানে সে বিনিয়োগ করে, তার বিনিময়ে সে আমাদেরকে কি দেয়, পয়সা দেয়। তার মানে মূলধনের লাভজনক বিনিয়োগটা খুবই কি গুরুত্বপূর্ণ। তারপরে শিল্প সম্প্রসারণ ও উন্নয়ন করে, যে কোনো শিল্প সম্প্রসারণ ও উন্নয়ন করাটা কি তার কাজ। কৃষি উন্নয়ন করাটা তার কাজ, কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নয়ন করে। আমি এর আগে মনে হয় তোমাদেরকে বলছিলাম যে চায়না এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ কৃষি ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়, এবং সেই ভর্তুকিটা দেয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে। ব্যাংক সে ভর্তুকির কাজটা বা ব্যবস্থাটা করে ফেলে, বিভিন্ন ঋণের মাধ্যমেও করে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে ব্যাংক অনেক ভূমিকা রাখে। যেমন এলসি খুলি আমরা, বা এলসি জিনিসটা কি কেউ বলতে পারবা? এলসি কি কেউ বলতে পারবা? এনিওয়ান? এলসি কি কেউ বলতে পারবা? এলসি কি জিনিস? এলসি কি কেউ বলতে পারবা সংক্ষেপে? যে কেউ এলসির কাজটা বলতে পারবা? যে কেউ হাত উঠাইলে বলো, যে কোনো একজন। তাহলে যেহেতু আসছে একবার একটু বলে দেই, যে কেউ বলতে পারবা এলসির কাজটা কি? যে কেউ হাত উঠায় বলতে পারো এলসির কাজ কি। লেটার অফ ক্রেডিট আমি বুঝছি, এলসি জিনিসটা বলো, এটা সবাই জানে। যে কোনো একজন হাত উঠাও। মোস্তফা হাত উঠেছে, দেখি মোস্তফা বলতে পারো। মোস্তফা, এলসি কি রে? বলো তো মোস্তফা, এলসি কি? স্যার, তারল্য সংকট মিটানোর জন্য ব্যাংকের যে অর্থ, এটা সম্ভবত স্যার। না, হয় নাই। থ্যাংক ইউ বল চেষ্টা করার জন্য। এলসি কি জিনিস? এলসি খোলে কেন মানুষ? এলসি কি জিনিস কে বলতে পারবা? এলসি কি? যে কোনো একজন। এলসির কাজ কি বলতে পারবা? কে বলতে পারবা এলসির কাজ কি? যে কোনো একজন হাত উঠাও, বলো। আমাদের সিরাজুল বলছে টাকার জামানতদারি নেওয়া, এটা একটা ঠিক আছে, সিরাজুল এটা ঠিক আছে। আর কে বলতে পারবা? আর কে বলতে পারবা? আমাদের বিপ্লব বলছে লেজার কস্ট। আচ্ছা, ফারা হাতকে জিজ্ঞেস করি, ফারাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ফারা বলো।
ফারা সুলতানা, ফারা বলো। জি স্যার। হ্যাঁ ফারা বলো। স্যার, লেটার অফ ক্রেডিট হচ্ছে স্যার এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি বা রপ্তানি করার জন্য যে ইয়ার চুক্তিটা ইউজ করা হয় ওইটা স্যার। হ্যাঁ হয়েছে অনেকটা, একটু বুঝাই বলতে পারবা বোন? স্যার আগে পড়ছি তো ক্লিয়ার বলতে পারতেছি না। চেষ্টা করছো এই জন্য থ্যাংক ইউ। তোমার নামও ফারা, আমার বড় বোনের নামও ফারা। আচ্ছা তারপরে দেখি আমাদের রিমু বলুক তো, রিমু। হ্যাঁ রিমু বলো। রিমু। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ রিমু ব্যাখ্যাটা দাও তো, এলসি কি জিনিস বলো তো? স্যার, আমদানিকারকের পক্ষে এবং কারকের অনুকূলে পণ্যের যে মূল্য পরিশোধের যে নিশ্চয়তা প্রদানের জন্য ব্যাংকে যে ঋণ পত্রটা ইস্যু করতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিছে, ভেরি গুড। আচ্ছা এই যে দেখো কি বললো সে, ধরো আমি বিদেশ থেকে একটা পণ্য আনলাম, সহজ কথা বলি, আমি বিদেশ থেকে যে পণ্যটা আনলাম সেই পণ্যটা আমি আনার পরে ওই ব্যাটারে টাকা দিলাম না যার থেকে আনলাম, তাহলে এটা তার জন্য একটা লস, তার জন্য একটা লস না? এটাকে বলা হয় এলসি। এলসি হচ্ছে ব্যাংক নিশ্চয়তা দেয়। আমি ব্যাংকের কাছে আমি বিদেশ থেকে 100 টাকার পণ্য আনবো, ব্যাংকের কাছে আমি টাকাটা জমা রাখবো, এই 100 টাকা ব্যাংকের কাছে জমা রাখবো আমি 100 টাকা। ব্যাংক হচ্ছে মধ্যস্বত্ব, 100 টাকা রাখবে। আমি 100 টাকার পণ্য এ থেকে আমদানি করব, এর কাছ থেকে আমি 100 টাকার পণ্য পাবো, ব্যাংকে বলবো পণ্য পাইছি, এ ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করবে, ব্যাংক ওকে টাকাটা দিয়ে দিবে। এই যে সিস্টেমটা মাঝখানে একজনের কাছে রাখা, এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। ঠিক আছে, এলসি। খুব সিম্পল, মানে নিশ্চয়তা। কারণ আমরা যে বাটপার, দেখা গেছে ওর থেকে টাকা মালপত্র না টেয়াই দিলাম না, শেষ, দিতাম না টেয়া, তাহলে তো শেষ হয়ে না, ওই বেটা এমনি মরে যাবো, বাংলাদেশের কোনো জিনিসপত্র কি করতাম না, পাঠাইতাম না। ঠিক আছে, ওকে। এরপর আসো প্রতিনিধিত্ব, বৈদেশিক মুদ্রা সরবরাহ, বিনিয়োগ বিলের স্বীকৃতি, বৈদেশিক দেনা পরিশোধ, জাহাজি দলিল সমূহ বহন, এগুলো সবগুলো ব্যাংকের কাজ। ঠিক আছে, ব্যাংকের কাজ। আচ্ছা মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা, আমাদের দেশের মূলধনের গতি, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে বলছি, এটা একটু স্ক্রিনশট দাও। ইয়েস, আমাদের একজন বলছে প্রত্যয়পত্র, রাইট, প্রত্যয়ন পত্র। আচ্ছা এরপর এটাতে একটা স্ক্রিনশট দিয়ে নাও। যেমন ধরো মূলধনের গতিশীলতা কি করা, বৃদ্ধি করা, এটা একটা কাজ। মূলধনের গতিশীলতা সবসময় কি করবে, বৃদ্ধি করবে। ঋণ নিয়ন্ত্রণ করা, ঋণ নিয়ন্ত্রণ করা একটা কাজ। জনসেবা ও আর্থিক নিরাপত্তা, এটা কাজ। ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, কারণ ঋণ এখন দেখবা এই কত কিছুদিন ধরে আমার পরিচিত যারা ব্যাংকে লোন চাচ্ছে, লোন পাইতে টাফ হচ্ছে সবার। ব্যাংক এখন ঋণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আমাদের এবারের বাজেটটা হবে খুব ব্যয় সংকোচনের বাজেট, ব্যয় যাতে কোনো জায়গায় অতিরিক্ত ব্যয় যাতে না হয় সেটার বাজেট। জনসেবা এবং আর্থিক নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান বৃদ্ধি করা, কারণ ব্যাংকে মানুষ চাকরি করে, পয়সা পায়, কর্মসংস্থানের কাজ করে, আমদানি রপ্তানির কাজ, এলসি খোলার কাজটা ব্যাংক করে, উৎপাদন ও বিনিয়োগে ব্যাংক ইনভেস্ট করে, ওভারড্রাফটের সুবিধা দেয়, প্রতিনিধিত্বমূলক কাজের কি দেয়, সুবিধা দেয়। আচ্ছা এছাড়া আমরা আরো বলতে পারি, যেমন প্রতিনিধিত্বমূলক কাজ, এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি এখানে দিছি প্রতিনিধিত্বমূলক কাজের মধ্যে। যেমন ধরো মক্কেলদের পক্ষে তৃতীয় ব্যক্তির সাথে চুক্তি সম্পাদন করে থাকে। হ্যাঁ, মক্কেলদের পক্ষে ব্যাংক বিনিয়োগ বিল, চেক ইত্যাদির মাধ্যমে অর্থ সংগ্রহ করে। আমি একজনকে টাকা দিব, সে তাকে চেক দিলাম, সে চেকটা নিয়ে ব্যাংকে গেল, তার মানে আমার ব্যাংক আমার অ্যাকাউন্টের যে বিনিয়োগ বিল, চেক ইত্যাদির অর্থ সংগ্রহ করে। মক্কেলদের পক্ষে কর, বিল, বিমা, প্রিমিয়াম, ভাড়া ইত্যাদি পরিশোধ করে। যেমন অনেক সময় এরকমও থাকে যে দেখছি যে আমাদের অনেক মালিকের এমনও থাকে যে তার ব্যাংকের সাথে তার লিঙ্ক আছে, তার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ব্যাংকে বলে দেওয়া আছে, প্রতি মাসে তার অ্যাকাউন্ট থেকে ধরো 1 লাখ টাকা কেটে নিচ্ছে, 50,000 টাকা কেটে নিচ্ছে, ভাড়া বাবদ কেটে যাচ্ছে, অটো কেটে চলে যাচ্ছে, তার কোনো পেইন নাই। তো মক্কেলদের পক্ষে ব্যাংক কর, বিল, বিমা, প্রিমিয়াম, ভাড়া এগুলো ব্যাংকই করে, পরিশোধ করে, তাতে ব্যাংকে একটা ছোট চার্জ দিতে হয়, এটাও ব্যাংকের একটা কি আয়। তৃতীয় ব্যক্তির আর্থিক সচ্ছলতা সম্পদে ব্যাংক তথ্য সংগ্রহ করে। অর্থাৎ যদি সরকার কখনো চায় যে আমার ব্যাংকে কয় টাকা আছে, কি আছে, এই জিনিসগুলো সরকার জানার চেষ্টা করবে, তখন সরকারকে ব্যাংক সে সাপোর্টটা দিবে। দেখো না, তারপরে মক্কেলদের শেয়ার, ঋণপত্র কেনা বেচা করে, কেমন মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, বিনিয়োগের মাধ্যমে সন্তুষ্ট করে। এটা একটু স্ক্রিনশট দাও, এটা একটু স্ক্রিনশট দাও। আয়েশা বলতে স্যার অ্যাক্রোব্যাট রিডারের পিডিএফ গুলা, তুমি অ্যাক্রোব্যাট রিডার ডাউনলোড করবা প্লে স্টোর থেকে, ডাউনলোড করে অথবা তোমার মোবাইলে থাকলে
সেটিং অপশানে গিয়ে ওইটাকে তুমি হচ্ছে স্টার্ট করবো, এটাকে সেটিং অপশানে গিয়ে তুমি এটার ইয়ে করবা, অপশানটা অন করে দিবা, করে তারপরে তুমি হচ্ছে ডাউনলোড করবা। ক্লিয়ার কিনা? ডাউনলোড করলে তারপর তোমার ডাউনলোড হয়ে যাবে আয়েশা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, লিখে নাও। এইটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, লিখে নাও। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 লিখে নাও। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্ট 2, এটা তোমাদের 2 নাম্বার। প্রথম অ্যাসাইনমেন্টে 2টা প্রশ্ন দিচ্ছি, এটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট। বন্যা হাত উঠেছে কেন রে? হ্যাঁ বন্যা বলো। স্যার আমি কমেন্ট করলাম, আমার কমেন্ট মনে হয় আপনি দেখেন না। এই প্রবলেমটা হচ্ছে শুরু থেকেই। বন্যা কমেন্ট আসে নাই তো রে আমার কাছে, এই যে বন্যার কমেন্ট নাই, ওই নাই তো। স্যার সেই শুরু থেকে কমেন্ট করি কিন্তু কোনো কমেন্টে দেখেন না। কমেন্ট দেখি না, আমার কই ক্লাসে কখন করছো? এখন করছো? কিছুক্ষণ আগে করছো? আচ্ছা বলো বন্যা কি সে বলতে কখন চাচ্ছো? থেকে করতেছি। না তোমার কমেন্ট আসে নাই আমার কাছে, এই যে দেখতেছি না চোখে, কই কই। আচ্ছা বলো বন্যা। স্যার এটা আসলে কিভাবে ঠিক করা যায়? বুঝি নাই। স্যার এই কমেন্ট যে দেখেন না, এই প্রবলেমটা কিভাবে ঠিক করব? তোমার ওখানে কি গিয়ে করা যায়? তুমি হচ্ছে বিদ্যাবাড়ি সিলেক্ট করে দিবা, বিদ্যাবাড়ি সিলেক্ট করবা, তোমার অ্যাপসে গিয়ে অ্যাপসটাকে কমেন্ট করার মতো সেটিংসে গিয়ে সেট করে দিবা, তারপরে দিবা। কেমন? সেটিংসে গিয়ে সেট করে দিলেই হবে ওইখানে। আর বিদ্যাবাড়ি সিলেক্ট করে বিদ্যাবাড়িকে দিলে কমেন্ট করলে হবে। বুঝতে পারছো? না বুঝলে ইউটিউবে গিয়ে কমেন্ট সেটিংসের ইয়ে দেখবা, সিলেক্ট ভিডিও করাই দেখে নিবা। আছে। কই আমি তো প্রায় 200-250 ইয়ে দেখলাম এতক্ষণ ঠিক তোমার সাথে আছে কথা স্যার। বলতে বলতে, কোথাও তো তোমার কমেন্ট দেখলাম না আমি। জি স্যার, এটা আমিও বুঝতে পারছি যে আপনি দেখেন না। হ্যাঁ তুমি ইয়ে করো তাইলে, ওইভাবে করো, ওই ইউটিউবে গিয়ে ওখান থেকে দেখতে পারবা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলি বাবা সবাইকে, আমাদের ক্লাস হয় 2 ঘন্টার। হ্যাঁ 60 মিনিট, 60 মিনিট, 120 মিনিট। তোমাদের আমার এখানে কমেন্ট আসে মিনিমাম 800 থেকে 900। প্রতিটা কমেন্ট যদি আমি 1 মিনিট করে পড়ি, আমি কি পড়াইতে পারবো না শুধু কমেন্ট পড়বো? বলো, পড়াইতে পারবো নাকি কমেন্ট পড়বো? বলো। তোমরা তো অর্থনীতির স্টুডেন্ট, টাকা পয়সার স্টুডেন্ট, চিন্তা করে বলো তো। হ্যাঁ সম্ভব এটা একটা মানুষের পক্ষে? সব কমেন্ট পড়াটা সম্ভব হয় না। যে কোনো কিছু কখনো পার্সোনালি নিবা না, মন খারাপ করবা না যে স্যার হয়তো আমারটা পড়েন না। চেষ্টা করি পড়ার, আমি তো পড়াইতেই থাকি, মাথা থেকে এগুলো বলতে থাকি, লেখাতে থাকি, আবার চোখ দিয়েও দেখতে থাকি। আমি তো কন্টিনিউয়াস ব্রেইন চলতেছে আমার। আর 4-5টা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, অনেক সময় কমেন্ট বাদ যেতে পারে। সব কমেন্ট আমি পড়বো না, যেগুলো গুরুত্ব মনে হয় আমার কাছে সেগুলোই আমি কি দিব, উত্তর দিব। এই জন্য মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? মন খারাপ করা যাবে না জীবনে। মন খারাপ করলে নিজের মনকে কষ্ট দেওয়া হবে। নিজের মনকে কষ্ট দিয়ে লাভ আছে? হ্যাঁ অগ্রসরের জন্য নিজের মনকে কষ্ট দেওয়া যাবে না। তো মনকে কষ্ট দেওয়া যাবে না, এটা সবাইকে বলে দিলাম, ঠিক আছে? ওই দিন দেখি একজন কমেন্ট করছে যে অর্থনীতির স্যার কমেন্ট পড়েন না মুকুল স্যারের লাইভ ক্লাসে। তা আমি আবার নিচে সুন্দর করে লিখছি অর্থনীতির স্যারের নামটা কি, দেখি ওইখানে কোনো কমেন্ট নাই। পরে সবগুলোতে দেখলাম যে অর্থনীতির ওই ছাত্র আমার ওই স্টুডেন্ট লিস্টের মধ্যেই নাই, কারণ আমার স্টুডেন্ট তো আমার নাম জানে। এবার বুঝতে পারছো কি চলে না যায় না কমেন্ট করে। সো সবার কমেন্ট পড়াটা সম্ভব না, কিন্তু মেসেঞ্জারে তোমরা যখন মেসেজ দাও তখন আমি সেটা দেখার চেষ্টা করি, হয়তো 1 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে, বাট দেখার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটু মনে রেখো। ক্যালকুলেট করলে একটা লোক কতগুলো কমেন্ট দেখবে বলো, তাহলে পড়াবো কখন? আচ্ছা
আচ্ছা, লেনদেন চাহিদার উপাদানসমূহ নিম্নরূপ। লেনদেনের চাহিদার উপাদানসমূহ নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে আয় দ্বারা মানুষের মুদ্রার চাহিদা পরোক্ষভাবে নির্ধারিত হয়। মুদ্রার চাহিদার আয় একটি বিশেষ উপাদান হচ্ছে আয়ের প্রাপ্তি প্রবাহ। মুদ্রার লেনদেন চাহিদার আর একটি অন্যতম উপাদান হচ্ছে ব্যয়ের ধরন। কেমন? আয় দ্বারা মানুষের চাহিদা পরোক্ষভাবে নির্ধারিত হয়। এটা খুব সিম্পল একটা কথা। তোমার যদি আয় থাকে তোমার চাহিদাও বাড়বে। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব একটা কথা বলছে, পরিবার এমন একটা জিনিস যার চাহিদা কখনো শেষ হয় না। দেখবা তুমি তোমার বাসার সবার জন্য জান প্রাণ দিয়ে রান্না করো। ধরো আমার মা, ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তা আমার মা তো সারাটা জীবন রান্না করে, সারাটা জীবন চেষ্টা করছে উনি রান্না করে সবাইকে। তারপরে দেখবা অনেক ভাই বোনের দেখি যে তার এটা লাগবে ওইটা লাগবে। তা আমি সবসময় আমার মাকে খুব পজিটিভ বলছি, মা খুব ভালো রান্না করছো, রান্না ভালো হোক বা খারাপ হোক বলি মা খুব ভালো রান্না করছে। আর বউরে তো কম লাগে খুশি করার জন্য, এটা কিছু করার নাই, কিন্তু সবসময় বলি যে মা রান্নাটা খুব ভালো করছো। তখন চিন্তা করি যে মানুষের চাহিদার কোনো ইয়ে নাই। এই যে গরমকালে একজন মহিলা, সে আমার স্ত্রী হোক আমার মা হোক, সে পাকঘরে বসে রান্না করা, ওমা গোমা, এটা কি মারাত্মক ব্যাপার। চিন্তা করো, রান্না করে বাসার সবার জন্য, এটা বিশাল ব্যাপার। মানুষের চাহিদার কখনো শেষ নাই। আমার আব্বা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা কথা বলছেন যে বাবা, সব সময় সবাইকে সন্তুষ্ট করতে যাবা না, তাইলে এই জীবনে তুমি নিজে সন্তুষ্ট হবা না। সো প্রিয় শিক্ষার্থীরা, মানুষের জীবনটাই এরকম। মানুষের জন্য যতই করবা কোনো লাভ নাই। আয় যত বৃদ্ধি পায় মানুষের চাহিদাও তত কি পায়, বৃদ্ধি পায়, আয় বাড়ে। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, ওর নাম আজাদ, জীবনে বহুত কষ্ট করছে। তো আজাদ এখন আল্লাহর রহমতে আর্থিকভাবে অনেক সচ্ছল। আজাদের একটা গাড়ি আছে। তো আজাদ ওই দিন আমাকে ওর গাড়িতে আমার অফিস থেকে উঠায় নিয়ে বলতেছে যে অব্র দেখ, আমার একটা আরো ভালো গাড়ি কেনার ইচ্ছা, একটা গাড়ির মডেলের নাম বল। আমি বললাম যে এটা আছে, তো এইটা এইটা এটা তোর ভালো লাগে না, এটা তো ভালো, এটা তো কয়েক বছর আগে কিনলি। কয় না, এটা বিক্রি করে আরেকটা কিনবি। তো আমি বললাম কিন, কিছু বলি নাই, বন্ধু তো। তো হাসতেছিলাম মনে মনে, কারণ যেই বন্ধু আজকে থেকে 8-10 বছর আগে তার খুব কষ্ট হইতো, সেই বন্ধুর এখন আয় বৃদ্ধি পাইছে, তার চাহিদাও দিন দিন কি হয়েছে, বাড়ছে। ক্লিয়ার কিনা? তার মানে মানুষের আয় বাড়লে চাহিদা কি হয়, বাড়ে। আচ্ছা, মুদ্রার চাহিদার আয় একটি বিশেষ উপাদান হচ্ছে আয়ের প্রাপ্তি প্রবাহ। মুদ্রার চাহিদার আয় একটি বিশেষ উপাদান হচ্ছে আয়ের প্রাপ্তি প্রবাহ। যে টাকাটা তুমি পাবা, সেই টাকাটা যদি রেগুলারলি তোমার কাছে আসতে থাকে, রেগুলারলি তোমার কাছে টাকাটা যদি আসে, ক্যাশ ফ্লো যদি ঠিক থাকে, তাহলে তোমার ইনকামটা ভালো হবে। তোমাদের সবার কি ইভ্যালির কথা মনে আছে কিনা আমি জানি না, এখনো চলে তাদের কাজকর্ম কিছু কিছু। ইভ্যালি টিভ্যালি ছিল, মনে আছে ইভ্যালি টিভ্যালি এগুলোর কথা তোমাদের অনেকের? এই যে কম টাকায় অনেক জিনিসপত্র অনেক কিছু দিত, তোমাদের মনে আছে নাকি? ওই যে এখন আবার চালু হয়েছে অনেকটা। তো ওদের কি হয়েছে, ওদের বিষয়টা হলো ক্যাশ, ক্যাশ কমে গেছে। দেখবা অনেক ধনী লোক, আমি আমার এই 40 বছরের জীবনে দেখছি অনেক ধনী লোক পড়ে গেছে অনেক। কেন ধনী লোক পড়ে গেছে জানো? কারণ তার ক্যাশের ফ্লো কমে গেছে। সে দেখা গেছে এখানে ব্যবসা দিচ্ছে, ওইখানে ব্যবসা দিচ্ছে। ধরো সে 1 লাখ টাকা আছে, তো একজন বললো যে ভাই আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনার কাছে আমি 1 লাখ টাকা পাবো। ও 2 লাখ টাকা আসছে, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ক্যাশ ফ্লো আছে। মার্কেটে তার ক্যাশের থেকে লোন বেশি, কিন্তু ক্যাশের ফ্লোটা তার প্রচুর। ক্যাশ ফ্লো টাকার কারণে সে মানুষকে টাকা দিচ্ছে, তার প্রয়োজনটা মিটায় নিচ্ছে, ইনভেস্টমেন্ট গুলো সে মিটায় নিচ্ছে। সো এজন্য ক্যাশ ফ্লো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, মুদ্রার লেনদেন চাহিদার আরেকটি অন্যতম উপাদান হচ্ছে ব্যয়ের ধরন। কি বলছি? মুদ্রার লেনদেন চাহিদার আরেকটি অন্যতম উপাদান হচ্ছে ব্যয়ের ধরন। তুমি কতটুকু পরিমাণ ব্যয় করতেছো সেটার উপরে মুদ্রার লেনদেনের চাহিদা নির্ভর করবে। বলতে পারো স্যার এটা বুঝতে পারিনি, আমাদের মেট্রো রেল হয়েছে আমাদের দেশে, একটা হয়েছে, তাও শেষ হয় না, কমলাপুর পর্যন্ত নাকি যাবে। তোমরা হয়তো জানো পুরান ঢাকাও মেট্রো রেল যাবে, ওই দিন আমি দেখলাম একটা পত্রিকাতে। মেট্রো রেল আরো 5টা হবে আমাদের দেশে, এরপরে ঢাকার বাইরেও মেট্রো রেল হবে। সো দিন দিন আমাদের মেট্রো রেলের পরিমাণ বাড়বে, খরচ বাড়বে। সো খরচ যখন বাড়বে তখন এটার চাহিদাও বাড়বে, এবং সেই চাহিদাটা যখন বাড়বে সেই চাহিদাটা নির্ভর করবে মুদ্রার লেনদেনের উপরে। যদি সরকারের ক্যাশ ফ্লো থাকে, টাকা থাকে, তাহলে সরকার এরকম প্রকল্পগুলো অনেক বেশি নিবে। সো ব্যয়
এই যে সরকার খরচ করবে, সেই খরচ করাটা কিসের উপর নির্ভর করবে? সরকারের, যদি মুদ্রার লেনদেন স্বাভাবিক থাকে সেটার উপরে। ওকে, এইটা সেকেন্ড প্রশ্ন আজকের, লিখে নাও এই প্রশ্নটা অ্যাসাইনমেন্ট হিসেবে। মুদ্রার পরিমাণ তত্ত্বে নগদ ভারসাম্য ক্রমবিকশিত মুদ্রার চাহিদার ধারণাটা ব্যাখ্যা করো, লিখে নাও। সবুজ বুঝে নাই, সবুজ কোনটা বুঝে নাই রে? সবুজ কি বুঝো নাই রে ভাই? আমাদের সবুজ কই রে? সবুজ হাত উঠাও তো, সবুজ তোমার সাথে একটু কথা বলি। হাত না উঠালে চিনতে পারবো না রে বাবা। সবুজ একটু হাত উঠাও। ঠিক আছে, সবুজ কি খবর? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো তুমি সবুজ? আসসালামু আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? সালাম। সবুজ তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। কোনটা বুঝো নাই স্যার ভাই আমি বলো তো? স্যার এই যে মুদ্রার লেনদেন ভারসাম্য এই টপিকসটা ক্লিয়ার হতে পারিনি স্যার। আচ্ছা, খুব সংক্ষেপে বলি আমি তোমার জন্য। জি স্যার। মুদ্রার লেনদেন চাহিদার, অর্থাৎ মুদ্রা যে লেনদেন করি আমরা, সেই মুদ্রা লেনদেনটা চাহিদার উপর নির্ভর করে। যেমন ধরো আমি একটা নতুন করে কোনো কিছু কিনবো, যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি ব্যক্তি হিসেবে সেই জিনিসটা কিনে ফেলবো খুব দ্রুত। তার মানে মুদ্রা যদি রেগুলার লেনদেন হয় তাহলে তুমি সেটা কিনতে পারবা। তোমার কাছে যদি আয় থাকে তোমার লেনদেন ভালো হবে। খুব সিম্পল কথা বললাম। আচ্ছা, সরকারের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম। 3 নাম্বার পড়ানোর সময় সরকার মেট্রো রেলের প্রকল্পগুলো কেন নিচ্ছে এত বেশি? কারণ সরকার জানে তার কাছে টাকা আছে, তো সেজন্য সে প্রচুর পরিমাণে ব্যয় করতে পারবে, তার ব্যয় করার মতো সেই ক্যাপাবিলিটি আছে। সেটা নির্ভর করবে লেনদেনের উপর। এখন যদি মার্কেটে টাকা না থাকে তাহলে কি সে লেনদেন করতে পারবে? সে প্রকল্পগুলো হাত নিবে? তার মানে মুদ্রার লেনদেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় 2 নম্বর পয়েন্টটা যদি খেয়াল করো, মুদ্রার চাহিদার আয় একটি বিশেষ উপাদান হচ্ছে আয়ের প্রাপ্তি প্রবাহ। আমি যে আয়টা করতেছি সেটার প্রবাহ যদি ঠিক থাকে, ওই যে ইভ্যালু দিয়ে বুঝাইলাম, টাকা যদি আমাদের ঠিক থাকে, রেগুলার যদি আমাদের ক্যাশ ফ্লো হয়, রেগুলার যদি আমাদের টাকা আসে, তাহলে মুদ্রা ঠিকভাবে আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। লেনদেন চাহিদার উপাদান বলতে আমরা বুঝাচ্ছি যদি মানুষ মুদ্রার ব্যবহার সঠিকভাবে করে, মুদ্রা যদি রেগুলার মানুষের কাছে আসে, তখন মানুষের লেনদেনের মাধ্যমে চাহিদা কি হয়? মিটে। বুঝাইতে পারছি সবুজ? সবুজ ক্লিয়ার কিনা? সবুজ ক্লিয়ার কিনা? সবুজ তোমাকে আনমিউট করছি, ক্লিয়ার কিনা? না তুমি চলে গেছো? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট কি আপনার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবো? হ্যাঁ, পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবা, কারণ আমি এতদিন ওয়েট করেছিলাম বিদ্যাবাড়ির আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ঠিক হওয়ার জন্য। যেহেতু এখনো হচ্ছে না, পড়া জমে যাবে, এজন্য আমাকে পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে, আমি ওইখান থেকে দেখে দিব। ঠিক আছে কিনা? এছাড়া তো আর কোনো উপায় নেই রে ভাই। পার্সোনাল মেসেঞ্জারে পাঠাই, ওইখান থেকে আমি দেখে দিব, এছাড়া তো আর উপায় নেই। কারণ বিদ্যাবাড়িটা কখন হয় এটার জন্য ওয়েট করতে গেলে আমাদের সময় চলে যাবে। ক্লিয়ার কিনা? এটা দরকার নাই, এটা দেখো না। আচ্ছা, মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এইটা অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এই জিনিসটা কি? আপনার ওই যে বেরোবেন কয়টা অফিস থেকে? খাতাটা এখানে দিয়ে দেন, আমি সাইন করে দেব। মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক, এটা আমি একটু তোমাদের থেকে জানতে চাচ্ছি। খুব সংক্ষেপে বলো, মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের কি আছে? কে বলতে পারবা? মুদ্রার মূল্যের সাথে দামের কি সম্পর্ক আছে? কে বলতে পারবা? মুদ্রার মূল্যের সাথে দামের সম্পর্ক কি? কে বলতে পারবা? বলো দেখি, আমাদের রাকিবকে জিজ্ঞেস করি। রাকিব, মুদ্রার মূল্যের সাথে দামের সম্পর্ক কি? বলো। স্যার, মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক বিপরীত স্যার। কিরকম? স্যার, ধরো আমি মুদ্রার ভাইভাতে মূল্য তোমাকে জিজ্ঞেস করছি, বলো।
স্যার মুদ্রার মূল্য যদি স্যার বাড়ে তাহলে সেক্ষেত্রে দ্রব্যের দাম সাধারণত কমে যায়। তারপরে আর আর মুদ্রার মূল্য যদি স্যার কমে সেক্ষেত্রে দ্রব্যের দামের পরিমাণটা বেড়ে যায়। আর একটু এই সুন্দর কারণে করে স্যার শুনতে যাচ্ছি, থ্যাংক ইউ রাকিব। আর একটু সুন্দর করে শুনতে যাচ্ছি। আয়েশা বলো তো, আয়েশা হাত উঠেছে, দেখি আয়েশা বলো তো, আয়েশা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আয়েশা বলো, তুমি হাত উঠেছো। স্যার বিপরীত সম্পর্ক। হ্যাঁ, বিপরীত সম্পর্ক কথা আমিও জানি, এখন বলতে হবে যে সম্পর্ক জিনিসটা কি, ওইটা আমি জানতে চাচ্ছি সুন্দর করে। স্যার স্যার দ্রব্যের দাম কমলে তো স্যার অর্থের মূল্য স্যার বাড়ে। দ্রব্যের দাম কমলে অর্থের মূল্য বাড়ে। আচ্ছা, আর ঠিক আছে, আয়েশাকে আর কষ্ট দিব না। দেখি আমাদের আরশাদ হাত উঠেছে, আরশাদের সাথে কথা বলি, দেখি আরশাদ। আরশাদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আরশাদ বলো তো ভাই, কি বলতে চাচ্ছ? স্যার। দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। দাম বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পায়। দাম স্তর বৃদ্ধি পেলে মানে মুদ্রার মূল্য হ্রাস পায় আর কি। আচ্ছা, তারপর? আবার দাম স্তর হ্রাস পেলে আপনার মুদ্রার মূল্য বৃদ্ধি পায়। থ্যাংক ইউ। কিন্তু আমি আরেকটু ব্যাখ্যা চাচ্ছি, আরেকটু কারো কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছি। দেখি আমাদের রিমু কি বলে, রিমু কি বলে দেখি। ইসরাত শরীফ, রিমু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি রিমু বলো তো। স্যার দাম স্তর বৃদ্ধি পেলে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আমরা পূর্বের তুলনায় কম পরিমাণ পণ্য বা দ্রব্য ক্রয় করতে পারি। সেক্ষেত্রে মুদ্রার মূল্য হ্রাস পায়। আবার যখন দাম স্তর হ্রাস পায় তখন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে পূর্বের থেকে বেশি দ্রব্য বা সেবা ক্রয় করতে পারি। সেক্ষেত্রে মানে মুদ্রার ভেরি গুড, মূল্যটা ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই জানতে চাচ্ছিলাম। এই জন্য কোনো ভাইভাতে জিজ্ঞেস করলে এগুলো খুব সংক্ষেপে, এগুলো সহজ প্রশ্ন, বুঝছো? এগুলো কেন রাখছি? সহজ প্রশ্ন। কিছু সহজ প্রশ্ন না রাখলে তোমরা পারবা না। কিছু সহজ কোশ্চেন তো জিজ্ঞেস করতে হবে, নাহলে কেমনে পারবা বলো? ক্লিয়ার কিনা? এখন বলো, আজকের ক্লাস এখন পর্যন্ত কেমন লাগছে তোমাদের? দেখি বলো, ক্লাস কেমন লাগছে? দুঃখ কষ্ট আছে নাকি বুঝতে পারছো? এইটার কিন্তু পুরা চ্যাপ্টার আজকে শেষ হয় নাই, কারণ পুরা চ্যাপ্টারটা আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। আগামী ক্লাসে চার্টের বিষয়গুলো দেখাবো, আজকে বেসিক বিষয়গুলো দেখালাম। কেমন লাগছে বলো, বুঝতে পারছো কিনা? কেমন লাগছে বলো, বুঝতে পারছো কিনা? রিমুর ভালো লাগছে, আয়েশার ভালো লাগছে, ধন্যবাদ, ভালো লাগছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা বাসায় নিজেরা পড়বা। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য, এটা বাসায় নিজেরা পড়বা। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দাও। আসমাকে থ্যাংক ইউ, আরশাদকে থ্যাংক ইউ। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। চাহিদা বৃদ্ধি পেলে মুদ্রার দাম কমে, ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রার দাম কি হয়? বেড়ে যায়। ভেরি সিম্পল। আচ্ছা, এটা একটু দেখো। ব্যাংকের সংজ্ঞা দাও, এটা একটু বাসায় নিজেরা দেখে নিবা। ব্যাংকের সংজ্ঞা দাও, ব্যাংকের সংজ্ঞা দাও, এটা একটু বাসায় নিজেরা দেখে নিবা। আচ্ছা, এটা একটু লিখে নাও। ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্লাসিফিকেশন অফ ব্যাংক, ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো। ব্যাংকের শ্রেণী বিভাগ, হ্যাঁ শেষ করে দেবো। ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করুন। ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্লিয়ার কিনা? ব্যাংকের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো প্রিয় শিক্ষার্থীরা, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, আজকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, এটা তোমরা কয়দিন সময় দিলে পারবা বলো?
7 তারিখে অ্যাসাইনমেন্টটা জমা দিবা সবাই। আজকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এটা 7 তারিখের মধ্যে আমার মেসেঞ্জারে জমা দিবা, লিখে দিবা অ্যাসাইনমেন্ট 2। ঠিক আছে, আজকে সবাই এতটুকু ভালো থাকো। এই চ্যাপ্টারটার বাকি ক্লাস বাকি আছে, আরো অনেক ক্লাস বাকি আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে। এই চ্যাপ্টারটা থেকে আমরা নেক্সট 5 নাম্বার ক্লাসটা আমরা শুরু করব এখান থেকে। কেমন? তো সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।